আমার দোকানে আমি আর আমার দুই হারামি বন্ধু আড্ডা দিচ্ছিলাম। এমন সময় দোকানে এক সুন্দরী মেয়ে আসে। তাকে প্রথমবার দেখেই তো বাস ঠুকো ক্রাশ খেয়ে মেয়েটার দিকে একভাবে তাকিয়ে আছে। কোনোভাবে মেয়েটির থেকে চোখ সরাতে পারছে না। এই দেখে দুই হারামি বলে ওঠে, কি মামা, ওই মেয়েটির দিকে এভাবে তাকিয়ে আছো কেন? মেয়েটিকে দেখে একবারও তার থেকে নজর সরাচ্ছ না যে? কি হয়েছে তোমার? মনে হয় মেয়েটি প্রেমে পড়ে গেছে। এবার মনে হয় বড় কোনো আয়োজন হতে যাচ্ছে। কবজি ডুবিয়ে তাহলে খাওয়া যাবে। তোর হারামিরা, তোরা যে কি বলিস? তোদের মাথায় সারাদিন শুধু এইসবই করে। তোদের খেয়ে দিয়ে মনে হয় আর কোনো কাজ নেই, তো তাই এসব বলিস। মামা, তুমি মেয়েদের দিকে এক নজর, তাও আবার কোনো রূপচোখের পলক ছাড়া তাকিয়ে থাকতে পারো, আর আমরা বললেই দোষ? কই না তো, কখন আবার কোন মেয়ের দিকে তাকালাম? আমি তো রাস্তার দিকে তাকিয়ে রাস্তায় যে এত গাড়ি চলতেছে তাই দেখতেছিলাম। এবার আমাদের গল্পের নায়কের পরিচয় জেনে নেওয়া যায়। আমি আকাশ, আব্বা মোর একমাত্র বাদরের থুক্ক আদরের ছেলে। আমার বাবা একজন সামান্য মুদির দোকানদার, আর মা আমাদের সংসার সামলায়। আর অন্য সবার পরিচয় গল্পের সাথে থাকেন, পেয়ে যাবেন। এভাবে আড্ডা দিতে রাত 8টা বেজে যায়। তখন আমি ও আমার বন্ধুরা সবাই যা যায় বাসায় চলে যায়। বাসায় গিয়ে কলিং বেল দিতেই তখন আম্মু এসে দরজা খুলে দেয়। তারপর আমি ভেতরে গিয়ে ফ্রেশ হয়ে খাবার টেবিলে এসে দেখি আব্বু টেবিলে বসে আছে। তুমি এত রাত পর্যন্ত কোথায় ছিলে? তাও আবার রাত 8:30 বেজে গেছে। এত রাত পর্যন্ত বাইরে কি কাজ তোমার? আব্বু বাইরে আব্বু বাহিরে বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়েছিলাম। আজ বেশি ঘোরাঘুরির জন্য একটু দেরি হয়ে গেছে। এবার থেকে সন্ধ্যার আগেই বাসায় ফিরে আসবো। এভাবে শুধু আড্ডা দিলে হবে? লেখাপড়া তো ছাদে উঠিয়েছো তুমি। কাল খুলনা যাবে তোমার খালাদের বাসায়, সেখানে গিয়ে তোমার জীবনের বাকি লেখাপড়া করবে। গ্রামের বর্তমান অবস্থা একদম ভালো না। এখান থেকেই তোমার কাপড় চোপড় গুছিয়ে নেবে। কাল 10টায় তোমার ট্রেন। এই বলে আকাশের আব্বু তাদের রুমে চলে গেল। আম্মু, আমি কি তোমাদের কাছে বোঝা হয়ে গেছে নাকি যে তোমরা আমাকে বাসা থেকে তাড়ানোর জন্য ব্যস্ত হয়ে গেছো? তুমি আব্বুকে বুঝিয়ে বলো আমি বাড়ি থেকেই লেখাপড়া করতে চাই। এখানে তো অনেক স্কুল কলেজ ভার্সিটি আছে, এর একটিতেই ভর্তি হয়ে যাই। তুই গিয়ে তোর আব্বুকে বল, আমি বলতে পারবো না। দেখো আব্বু, ওখানে গেলেই তোমার লেখাপড়া ভালো হবে। এখানে থাকলে তুমি নষ্ট হয়ে যাবে খারাপ ছেলেদের সাথে চলাফেরা করে। তোমার আব্বু আর আমার একটা বড় স্বপ্ন আছে তোমার প্রতি, তা হলো তুমি ভালোভাবে লেখাপড়া করে বড় কিছু হবে। এ স্বপ্নটা আমাদের পূরণ করবে না আব্বু? তখন আমি আব্বুর কথার উত্তর না দিতে পেরে আম্মুর কথায় আমার চোখে পানি এসে যায়। কারণ আব্বু আম্মুকে ছাড়া এর আগে কোথাও আমি বেশি দিন থাকিনি, তো তাই এবার বাইরে থাকাটা কেমন হবে এই চিন্তা করে আমার চোখে পানি এসে যায়। তখন আমি কিছুক্ষণ ভাবার পর আম্মুকে হ্যাঁ বলে দিই। তখন আমি রাজি হওয়ার কারণে আম্মু আমার কপালে একটা চুমো দেয় আর বলে, আমার সুন্দর একটা আব্বু, তুমি বেঁচে থাকো এবং অনেক বড় হও। এরপর আমরা পরিবারের সবাই একসাথে রাতের খাবার খেয়ে আমি রুমের মধ্যে চলে যাই। তারপর বিছানায় শুয়ে কিছুক্ষণ ফেসবুকিং করে ঘুমিয়ে পড়ি। তারপর সকালে, আকাশ, এই আকাশ, উঠবি না? অনেক বেলা হয়ে গেছে। 10টায় তো ট্রেন, এখন 8টা বেজে গেছে। এখন ওটা ফ্রেশ হবি, সকালে নাস্তা খাবি, তারপর গোছাতে গোছাতে ট্রেনের সময় হয়ে যাবে। তখন আম্মু ডাকে। ঘুম ঘুম চোখে আমি আম্মুকে বলি, আর একটু ঘুমাই না, এত ডাকছো কেন? তুমি যাও, পরে উঠবো। এই কথা শুনে আম্মু আমাকে বলে, তাহলে তুই শুয়ে থাক, আমি তোর আব্বুকে পাঠিয়ে দিচ্ছি। আব্বুর কথা শুনে আমি তাড়াতাড়ি উঠে বললাম, আমি উঠে গেছি তো আব্বু, এখানে আসবে কেন? তোর আব্বুর কথা শুনে উঠে গেলি? আর আমি যে সে সকাল থেকে ডাকছি, তুই উঠতেছিস না। তখন আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালে নাস্তা খেয়ে বন্ধুদের খুলনা যাওয়ার সকল বিষয় জানিয়ে বের হয়ে গেলাম খুলনার উদ্দেশ্যে। তারপর আমি ট্রেন স্টেশনে গিয়ে ট্রেনের টিকিট কেটে ট্রেনে উঠে বসলাম। কিছুক্ষণ পর ট্রেন ছেড়ে দিল। প্রায় 5 ঘন্টা পর খুলনা এসে পৌঁছালাম আমি। ট্রেন থেকে নেমে একটা রিকশায় উঠে খালাদের বাসার উদ্দেশ্যে চলে গেলাম। একটু পরে খালাকে ফোন দিয়ে তাদের বাসার সমস্ত ঠিকানা জেনে নিয়ে চলতে লাগলাম আমি। কিছুক্ষণ পরে খুলনার কানপুরে এসে পৌঁছালাম। তারপর রিকশা ভাড়া মিটিয়ে হাঁটতে শুরু করলাম, কারণ এখান থেকে এবার হেঁটেই যেতে হবে। এভাবে হাঁটতে হাঁটতে আমি দেখতে পাই একটা কুকুর শুয়ে আছে রাস্তার পাশে। তাই আমার কুকুরটার প্রতি একটু দুষ্টুমি মনে আসলো। তখন পাশে পাথরের ছোট একটা টুকরা পাই।
তাই দিয়ে সেই কুকুরকে দিলাম একটা ঢিল। বাস তখন কুকুর মামার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই সে ঘেউ ঘেউ করতে করতে আমাকে তাড়া করা শুরু করে, আর আমি দৌড়াতে থাকি। কিছুক্ষণ পর দৌড়াতে দৌড়াতে পেছন দিকে তাকিয়ে দেখি কুকুর মামা আমার কাছে চলে এসেছে প্রায়। কুকুর মামা যেন কোনো মতে আমাকে ছাড়বে না, সে আমাকে চাই। তখন কিছু না ভেবে সামনে কিছু একটা দেখে তার উপর উঠে বসলাম। এ দেখে কুকুর মামার একটু মায়া হলো। তখন কুকুর আমাকে ছেড়ে দিয়ে চলে গেল। কুকুর যাওয়ার পর আমি মনে মনে ভাবছি, উঠে বসলাম আবার কোথায়? এত শক্ত কোনো কিছু উঠে বসলাম আবার কোথায়? এ তো শক্ত কোনো কিছু না, তোলার থেকে নরম মনে হয়। আমি তখন নিজের দিকে তাকিয়ে দেখি এক সুন্দরী রমণীর উপর আমি পড়ে আছি। কোনো মতে তার থেকে চোখ ফেরানোই যায় না। এইসব কথা যখন আমি কল্পনা করছিলাম, তখন হঠাৎ একটা মেয়ের কণ্ঠে আমার ঘোর কাটে। মেয়েটি বলে, এই ছেলে, নাম তুই আমার উপর থেকে। আমার উপরে উঠে বসলি কেন? তাও আবার আমাকে না বলে। লুচ্চা ছেলে কথাকার। আসলে এদের মতো ছেলেদের জন্য না আজ আমাদের মতো মেয়েদের এই অবস্থা। তখন মেয়েটির কথায় আমার ঘোর কাটে এবং দেখি আমি মেয়েটির উপর এখনো পড়ে আছি। এই দেখে আমি মেয়েটির ওপর থেকে তাড়াতাড়ি উঠে দাঁড়াই এবং মেয়েটিকে বলি, আপু এত চিৎকার করছেন কেন? আপনি তো দেখেছেন এখানে কি ঘটেছে, এত মাইকের মতো চিৎকার করার কি আছে? তো আপনারা ভাবছেন এই মেয়েটি আবার কে? এই মেয়েটি হলো আমাদের এই গল্পের নায়িকা। এর নাম পরিচয় গল্পের সাথে থাকলে সব জানতে পারবেন। তখন মেয়েটি আমার কথার জবাবে বলে, কি? আমি মাইকের মতো চিৎকার করি? তুই আমাকে কিছু না বলেই আমাকে জড়িয়ে ধরে আমার উপরে উঠে বসেছিস, আর আমি কিছু বলতেই মাইকের মতো চিৎকার করি, তাই না? আসলে তোর মতো ছেলেদের চরিত্র এমনই। সুন্দরী মেয়ে দেখলেই তাদের ধাক্কা এবং জড়িয়ে ধরাতে হলো তোদের কাজ। মেয়েটির কথা শুনে আমি মেয়েটিকে বললাম, কি সুন্দরী? তুমি তো মোটেও সুন্দরী না, পেতনির মতো চেহারা নিয়ে বলতে আসে আবার সুন্দরী। কিন্তু আপনারা এই কথা আবার মনে নিন না যে মেয়েটি সুন্দরী না, সে অসম্ভব সুন্দরী। তাকে যে ছেলে দেখবে এক দেখায় তার প্রেমে পড়তে বাধ্য। আমিও তার উপর ক্রাশ খেয়েছি। তখন মেয়েটি আমার কথা শুনে বলে, কি? আমি সুন্দরী না? পেতনির মতো চেহারা আমার? এবার তুই শেষ। এইভাবে রাগ দেখিয়ে মেয়েটি আমার কাছে এগিয়ে আসতেই আমি মেয়েটিকে জড়িয়ে ধরে মেয়েটির আমার লাগিয়ে কিছুক্ষণ ঘুরতে লাগে। তারপর সেখান থেকে দৌড়ে চলে আসলাম। মেয়েটিকে এতক্ষণ সময় রাগিয়ে অনেক মজা পেলাম। তার থেকে আরো বেশি মজা পেলাম তাকে কিস করে। আর মেয়েটিকে এভাবে কিস করার কারণে সে আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। তারপর হাঁটতে হাঁটতে একটু পরে আমি খালাদের বাসার সামনে চলে আসলাম এবং খালার ফোনে ফোন দিয়ে বললাম, খালা আমি তোমাদের বাসার সামনে এসে কখন থেকে দাঁড়িয়ে আছি, আর তোমার কোনো খোঁজ খবরই নেই। এই ছোট ছেলেটার প্রতি তুমি এমন আচরণ করতে পারলে খালা? আমার কথা শুনে খালা বলে, আই ফাজিল, তুই তো আমাকে এইমাত্র ফোন দিলি, আর তুই কিনা এসব বলছিস? ভিতরে চল ফাজিল। তখন আমি ভেতরে আসলাম। খালা একটা রুম দেখিয়ে দিল আমাকে। তখন রুমে গিয়ে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে তারপর খাবার খেয়ে আবার আমি রুমে এসে শরীরে বেশ ক্লান্ত থাকায় ঘুমিয়ে গেলাম। কিছুক্ষণ পর কিছু একটা শব্দ শুনে আমার ঘুম ভেঙে যায়। তখন চোখ খুলে তাকিয়ে দেখি একটা সুন্দরী মেয়ে গোসল করে এসে মাথার চুল মুছতেছে। তার পরনে একটা তোয়ালে আর গায়ে একটা গামছা আছে। এই অবস্থায় মেয়েটিকে দেখে আমি হাঁ করে মেয়েটির দিকে তাকিয়ে আছি। এমন অবস্থায় মেয়েটিকে তো এত সুন্দর লাগছে যে আমি চোখ ফেরাতেই পারছি না, কারণ মেয়েটি অসম্ভব সুন্দরী ছিল। এক দেখায় আমি আবার ক্রাশ খেলাম। আমার আর মনে মনে ভাবতেছি এত সুন্দরী মেয়ে কি করে হতে পারে। একসময় মেয়েটিও আমার দিকে তাকায়। হঠাৎ আমাকে তার রুমে দেখে মেয়েটি ঘাবড়ে যায় ভয়ে। কখন যে মেয়েটির বুক থেকে পরনের কাপড়টা খুলে নিচে পড়ে গেছে তা মেয়েটি বুঝতেই পারেনি। এভাবে তার রুমে আমাকে দেখে একটা চিল্লানি দিয়ে মেয়েটি আবার ওয়াশরুমে গিয়ে ঢুকে যায়। ওয়াশরুম থেকে কাপড় পরে বের হয়ে দেখে এ সময় তার রুমে তখন কে ছিল। তারপর মেয়েটি রুমে আমাকে দেখে অবাক হয়ে যায়, কারণ আমি সেই ছেলে যার সাথে একটু আগে রাস্তায় ঝগড়া হয়েছে। তখন মেয়েটি আমাকে বলে, তুই এখানে আমার পিছু পিছু এসে এই বাড়িতে পৌঁছে গেছিস? ওই বজ্জাত ছেলে, আমার সব দেখে নিলি? এখন আমার কি হবে? হ্যাঁ, বজ্জাত লুচ্চা ছেলে, তুই এখানে কেন? আর তুই আমার কিছু দেখিসনি তো? তুমি আমাকে যতটুকু দেখিয়েছো ততটুকুই দেখেছি। আর আপনি এখানে কেন? আপনি আমার পিছু পিছু এসে আমার খালার বাড়ি এসে পৌঁছে গেছেন, আবার আমার এই রুমে এসে উলঙ্গ হয়ে কাপড় পরিবর্তন করছেন বেহায়ামে। তখন আমার কথা শুনে মেয়েটি রেগে যায় আর সে নিজেকে থামিয়ে রাখতে পারল না। তখন আমাকে আমার দিকে তেড়িয়ে এসে বলে, এই বজ্জাত ছেলে, এত সময় তোর সব কিছু শুনলাম, এবার তুই শেষ। তুই আমার বেডরুমে এসে বসে আছিস, আজ তুই শেষ। আবার আমাকে বেহায়া বলছিস?
মেয়েটি যখন আমার দিকে তেড়ে আসছিল তখন অবস্থা খারাপ দেখে আমি তাড়াতাড়ি বিছানা থেকে নেমে খালা বাঁচাও বলে চিৎকার করতে করতে খালার কাছে চলে গেলাম। তখন খালা আমাকে ও মেয়েটিকে এভাবে দেখে খালা বলে, এই নীলা, এই আকাশ, তোদের কি হয়েছে? তোরা এভাবে ঝগড়া করছিস কেন? হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন। এবার এই মেয়েটি হলো আমার খালা খালুর একমাত্র মেয়ে নীলা, যে এই গল্পের নায়িকা। তখন নীলা খালাকে বলে, আম্মু, এই বজ্জার ছেলেকে একটু আগে আমার সাথে রাস্তায় ঝগড়া করে এসেছে, আবার আমার বাড়িতে এসে আমার বেডরুমে এসে বসে আছে। আমার সব দেখে নিল এই বজ্জার ছেলে। তোর কি দেখেছে আকাশ? আর তুই আকাশকে বজ্জাত বলছিস কেন? এই ছেলেটি কে জানিস? এ হলো তোর ছোট খালার একমাত্র ছেলে আকাশ। আসলে খালা রুমে যখন আমি খালাকে কিছু বলতে যাব তখন নীলা আমার মুখটা চেপে ধরে আর বলে, না, কিছু না আম্মু। তুই আকাশের মুখ চেপে ধরলি কেন? আকাশকে বলতে দে। না আম্মু, কিছু না, আর কিছু শুনতে হবে না। তবে এই বজ্জার ছেলেটা ছোট খালার সেই ফাজিল ছেলেটা। দেখেছো খালা, নীলাপু আমার সাথে কেমন ব্যবহার করলো, আর এখন আমাকে ফাজিল পোলা বলছে। এই নীলা, আকাশ ফাজিল পোলা মানে? এত শান্তশিষ্ট ছেলেকে তুই ফাজিল বলছিস? আম্মু, আমার ভুল হয়ে গেছে। আসলে আকাশ ফাজিল না, সে হলো একটা কচি বাচ্চা, ফিডার খায়। দেখেছো খালা, তোমার মেয়ে আমার সাথে কেমন করে কথা বলে। এই নীলা, তুই আকাশের থেকে 1 বছরের বড়। তুই যদি আকাশের সাথে এমন ব্যবহার করিস তাহলে আকাশও তো তোর কাছে এসব শিখে তোর সাথে এমন ব্যবহার করবে। তুই বড় হয়ে যেমনই ব্যবহার করবি আকাশ তোর কাছে তাই শিখবে এবং পরে তেমন ব্যবহার করবে, তেমনই করে তোর সাথে কথা বলবে। আকাশ তো খুব ছোট, যে এতদিন ওর বিয়ে দিয়ে দিলে 2টি বাচ্চা হয়ে। এই বলে আমি আকাশের দিকে তাকিয়ে একটু মুখে ঝাড়ি দিয়ে উপরে চলে আসলাম। নীলাপুর সাথে আজ এত দুষ্টুমি করে খুব মজা পেলাম। তারপর আমিও চলে আসলাম রুমে। তখন নীলাপু আমাকে দেখে বলে, কিরে, তুই এখানে কেন? এখন তুই আবার কিসের মতলবে এখানে এসেছিস? এখন আমার কোনো মতলব নেই, খালা আজ থেকে আমাকে এখানে থাকতে বলেছে, তাই আমি ঘুমানোর জন্য এই রুমে আসলাম। এখানে ঘুমাবি মানে? তাহলে আমি কোথায় ঘুমাবো? তুই যা এখান থেকে, তা না হলে তোর উপরে আমার যে রাগ আছে না, তা এখনই শোধ করে দিতে শুরু করবো। আমাদের দুজনের মাঝে এভাবে ঝগড়া শুনে খালা রুমে আসে এবং বলে, কি হয়েছে এখানে নীলা? তোরা আবার ঝগড়া করছিস কেন? আম্মু, তুমি এই ছোট লোকটাকে আমার রুমে থাকতে বলেছো, তাহলে আমি কোথায় থাকবো? এই আকাশ, ছোট লোক মানে? আকাশ যদি ছোট লোক হয় তাহলে তুই কত টাকার মালিক শুনি? আম্মু, তুমি এই ছোট লোকটার জন্য আমাকে এভাবে মারলে। এবার আমি এই ছোট লোকটাকে কোনোভাবেই আমার রুমে থাকতে দেবো না। দেখো নীলা, আমি বেশি কথা পছন্দ করি না। তুই আজ থেকে অন্য রুমে গিয়ে থাকবি, এটাই আমার সর্বশেষ কথা। আম্মু, এই ছোট লোকটাকে আমি দেখে নেব। আমি আকাশের দিকে রাগি চোখে একবার তাকিয়ে আমার সমস্ত কিছু নিয়ে রুম থেকে বেরিয়ে গেলাম। আমি অন্য রুমে যাওয়ার পরে, দেখো আপু, তুমি কিছু মনে করো না। আমরা নীলাকে আদর করতে করতে বাদর বানিয়ে ফেলেছি, ভালো শিক্ষা দিতে পারিনি। খালা কোনো সমস্যা নেই। এই বলে আমি বিছানায় গুছিয়ে তারপর বিছানায় শুয়ে কিছুক্ষণ পর আমি ঘুমিয়ে গেলাম। তারপর সকালে, এই আকাশ, আকাশ, ঘুম থেকে উঠবি না? আজ কলেজে ভর্তি হবি না? কখন ঘুম থেকে উঠবি? নীলা ঘুম থেকে উঠে গোসল করে রেডি হয়েছে কলেজে যাওয়ার জন্য। তখন আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 8টা বেজে গেছে। 9টার সময় আমাদের ক্লাস শুরু। আমি এসএসসি পাস করে এখন ইন্টারে ভর্তি হব। খালাতো বোন নীলা ইন্টার 2য় ইয়ারে। নীলা আপু আমার থেকে 2 বছরের বড়। এভাবে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখি নীলা আপু অলরেডি নাস্তা খাওয়া শুরু করে দিয়েছে। তাই আমি আর দেরি না করে টেবিলে বসে নাস্তা করা শুরু করলাম। তখন খালা নীলা আপুকে বলে, নীলা, তুই আকাশকে নিয়ে তোর কলেজে ভর্তি করে দিবি। আজ থেকে তোরা 2 জন একসাথে কলেজে যাওয়া আসা করবি। আম্মু, আমি এই ছোট লোকের সাথে কোনোভাবেই একসাথে কলেজে যেতে পারবো না। নীলা, তুই কিন্তু একটু বেশি বেশি বলে ফেলছিস। তুই ভুলে যাস না আকাশ তোর খালাতো ভাই। তুই এত অহংকারী হইলি কবে থেকে? তোকে কি আমরা এই শিক্ষা দিয়েছি? তোকে আদর দিয়ে একেবারে মাথায় তুলে ফেলেছি। তুমি যা ইচ্ছে বলো না কেন আম্মু, আমি এই ছোট লোকটাকে কোনো মতেই আমার সাথে নিতে পারবো না। এই বলে আমি আকাশকে না নিয়ে এই কলেজের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। খালামণি, কলেজে আমি একাই যেতে পারবো, কোনো সমস্যা হবে না আমার। তুই এখানে নতুন, একা যেতে পারবি না, হারিয়ে যাবি।
তুই এখানের পথঘাট ঠিক মতো কি চিনিস নাকি? তাহলে খালামণি আমি কিভাবে যাব? তুই আগে নাস্তা শেষ কর, তারপর ব্যবস্থা হবে। আমি নাস্তা শেষ করে খালামণির সাথে কলেজের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। তারপর কলেজে গিয়ে ভর্তির কাজ শেষ করে আবার বাসায় চলে আসলাম। আমি বাসায় ফিরে গোসল করে বিছানায় বসে মোবাইলে কিছুক্ষণ গেমস খেলে তারপর ঘুমিয়ে যাই। দুপুরে আকাশ, এই আকাশ, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আয়, দুপুরের খাবার খাবি। খালাটাকে ঘুম ভাঙতেই আমি বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে দুপুরে খাবার খাওয়ার জন্য নিচে চলে গেলাম। তারপর দুপুরে খাবার খেয়ে বাইরে একটু ঘুরতে চাই। নীলাদের বাসা থেকে কিছু দূরে একটা পার্ক আছে, সেখানে আমি হাঁটতে হাঁটতে চলে যাই। তারপর আমি পার্কের মাঝে ঢুকতেই একদিক তাকিয়ে আমি চমকে যাই। তখন আমি দেখি নীলা আপু একটা ছেলের হাত ধরে পাশের একটা বেঞ্চে বসে আছে। এই দেখে আমি তাদের ছবি তুলে নেই। তারপর সেখান থেকে আমি চলে আসি। তারপর আমি অন্যদিকে কিছুক্ষণ ঘোরাঘুরি করে বিকেলে বাসায় ফিরে কলিং বেল দিতেই খালা এসে দরজা খুলে দেয়। আমি বাসার ভিতরে গিয়ে দেখি খালু সোফার উপর বসে আছে। আমি আর দেরি না করে খালুকে গিয়ে জড়িয়ে ধরি। কেমন আছো খালু? হ্যাঁ বাবা, খুব ভালো। তো তুমি কেমন আছো? তুমি দেখি কত বড় হয়ে গেছো, আর কত কিউটও হয়েছো। তা তোমার খবর কি? তোমার লেখাপড়া কেমন চলছে? কলেজে তোমার কোনো সমস্যা হলে তুমি আমাকে বলবে। খুব ভালো খালু, আমি আজ মাত্র কলেজে ভর্তি হয়েছি। 2 দিন পর আমার ক্লাস শুরু হবে। তুমি আর নীলা একসাথে বাইকে করে প্রতিদিন কলেজে যাবে আর আসবে। তোমার যা লাগবে তার জন্য কোনো রূপ সংকোচ না করে আমার কাছে চাইবে। কালুর কথা শুনে আমি কিছু না বলে মাথা নিচু করে থাকি। আব্বু, আমি আকাশকে কোনোভাবেই নিতে পারবো না। তুমি অন্য কিছুর ব্যবস্থা করে দাও আকাশের জন্য। নীলা, তোমার দিন দিন অনেক সাহস বেড়ে যাচ্ছে। তুমি দেখছি কিছুদিন থেকে আমার মুখের উপর কথা বলতে শুরু করেছো। আমি যা বলছি তাই হবে, এর উপর আর কোনো কথা হবে না। আমি আব্বুকে একটু বেশি ভয় পাই, তাই আর কোনো কথা বলতে পারলাম না। তবে এর জন্য পরে ওই ছোট লোকটার উপরে প্রতিশোধ আমি নিবই, কারণ তার জন্য আব্বু আম্মুর কাছে এত বকা শুনতে হচ্ছে। থাক খালু, আমি একা একা কলেজে যেতে পারবো, কাউকে আমার সাথে যেতে হবে না। কারোর ইচ্ছার বিরুদ্ধে কিছু করা ঠিক না খালু, এতে মনের ভিতর জেদ তৈরি হয়। আকাশ, তুমি এ বিষয়ে একটা কথা বলবে না। আর আমার এটাই শেষ কথা যে তোমরা দুইজন একসাথে যাওয়া আসা করবে। আমি এই বিষয়ে কিছু বলতে না পেরে রাগে কটমট করতে করতে আমার রুমে চলে গেলাম। তখন আকাশও দেরি না করে সেও তার রুমে চলে গেল। তারপর রাত 8টার সময়। ওই আকাশ, তুই রাতের খাবার খেতে হয়। তারপর আমি ফ্রেশ হয়ে খাবারের জন্য নিচে চলে গেলাম। তারপর রাতে ডিনার করে রুমে চলে গেলাম। বিছানায় শুয়ে কিছুক্ষণ ফেসবুকিং করতে থাকি। এমন সময় আম্মু ফোন দেয়। হ্যালো বাবা, তুই কেমন আছিস? হ্যাঁ আম্মু, আমি ভালো আছি। তুমি কেমন আছো? ভালো আছি। তবে তুই খুলনায় গিয়ে মনে হচ্ছে একেবারে আমাদের ভুলে গেছিস। না আম্মু, ভুলে যায়নি। তবে আম্মু, আমি কি তোমাদের কাছে বেশি হয়ে গিয়েছিলাম নাকি, যে তোমরা আমাকে বাড়িতে থাকতে দিলে না, তাড়িয়ে দিয়েছে? না আব্বু, তুমি এসব বলো না। তোমাকে আমরা খুলনাতে পাঠিয়ে আমাদের কি ভালো লাগছে নাকি? আমাদেরও খুব কষ্ট হচ্ছে। তবে আমাদের স্বপ্ন তোকে মানুষের মতো মানুষ করা। খুলনায় থেকে আব্বু তুমি ভালোভাবে লেখাপড়া করবে। কখনো তোমার খালা ও নীলার সাথে একদমই দুষ্টামি করবি না। কি আম্মু, আমি সবার সাথে সবসময় দুষ্টুমি করি। আমার মতো এত ভালো এবং শিশু একটা ছেলেকে এভাবে বলতে পারলে তুমি? এই বলে আমি ফোনটা কেটে দিয়ে আবার গেম খেলতে শুরু করি। তার কিছুক্ষণ পর ঘুমিয়ে যায়। তারপর 2 দিন পর। আকাশ, এই আকাশ, আজ না তোর কলেজের প্রথম দিন, আর তুই পড়ে পড়ে ঘুমোচ্ছিস। এখন সকাল 8টা বাজে। তুই কখন ঘুম থেকে উঠবি আর কখন কলেজে যাবি বা? খালাটাকে ঘুম থেকে জেগে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 8টা বেজে গেছে। তখন খালাকে আমি বলি, খালামণি, আরো আগে ডাক দিবে তো? তোর কি আর এত সহজে ঘুম ভাঙে? সে সকাল হতে তোকে ডাকছি, ঘুম থেকে ওঠারই কোনো খোঁজ নেই তোর। তারপর আমি আর দেরি না করে ওয়াশরুমে চলে গেলাম। তারপর ফ্রেশ হয়ে সকালে নাস্তা খাই। তারপর গ্যারেজ থেকে মোটরসাইকেল বের করে আমি মোটরসাইকেলে উঠে তারপর নীলাপুকে উঠিয়ে কলেজের উদ্দেশ্যে চলতে শুরু করি। তখন নীলাপু বলে, তুই ভালো করে বাইক চালাতে পারিস তো? তুমি আমাকে শক্ত করে ধরে বসো। কেন? তুই কি করবি? আস্তে আস্তে চালাবি আর ঘন ঘন ব্রেক মারবি না? তখন আমি বাইক দ্রুত চালিয়ে 20 মিনিটের জায়গায় 10 মিনিটে কলেজে পৌঁছে যাই। এত গতিতে বাইক চালানোর কারণে নীলা ভয় পেয়ে বলে, আকাশ, আস্তে চালা বাইক।
আমার কিন্তু অনেক ভয় করছে। আমি এভাবে আকাশকে বলছি, কিন্তু কোনোভাবেই আকাশ শুনছে না। অবশেষে আমি বাধ্য হয়ে চোখ বন্ধ করে আকাশকে জড়িয়ে ধরলাম। নীলা আপু এভাবে আমাকে জড়িয়ে ধরার কারণে আমার মধ্যে এক অন্যরকম অনুভূতি শুরু হয়। আমি কোনোভাবেই নিজেকে কন্ট্রোল করে কলেজে পৌঁছে যাই। কলেজে গিয়ে নীলা আপু বলে, তুই এত জোরে বাইক চালানি কেন ছোট লোক? এমন বাইক তোর বাপের জন্মে কোনোদিন কিনতে পারবি? শালা লুচ্চা একটা। নীলাপুর মুখে এমনভাবে কথা শুনে আমার অনেক মন খারাপ হয়ে যায়। কলেজের ভেতর গিয়ে বাইকটা গ্যারেজে রেখে আমার ক্লাসরুম কোনটা এটা নীলাপুর কাছে শুনে তারপর ক্লাসে চলে গেলাম। আমি আমি যখন দরজা দিয়ে ক্লাসের দিকে ঢুকবো তখন আমি কারোর সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যাই। কিন্তু নিচে পড়ে যাওয়ার পর আমি ব্যথা না পেয়ে আমার নিচে তুলার মতো নরম কিছু অনুভব করি। তখন আমি নিচে তাকিয়ে দেখি একটা মেয়ের উপর পড়ে আছি। তখন আমি তাড়াতাড়ি উঠে দাঁড়াই এবং মেয়েটিকে বলি, সরি আপু, আমি আসলে দেখতে পাইনি। তখন মেয়েটা লজ্জার মুখ নিয়ে নিচের দিকে তাকিয়ে বলে, দিস ওকে। তখন আমি মেয়েটির দিকে তাকিয়ে দেখি মেয়েটি অনেক সুন্দর, একটা পরীর মতো। কিন্তু আমি তো মেয়েটিকে ভালোবাসি না, আমি ভালোবাসি আমার খালাতো বোন নীলাকে। কিন্তু এ কথা আমি তাকে কখনো বলতে পারবো কিনা জানি না, কারণ আমি একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে আর নীলা একজন বিজনেসম্যানের একমাত্র মেয়ে। এসব ভাবতে ভাবতে আমি পেছনের একটা ব্রেঞ্চে গিয়ে বসি। তখন আমার পাশে একটা ছেলে এসে বসে এবং বলে, হাই, আমি নীল, নাইস টু মিট ইউ। আপনার নাম কি? আমিও ছেলেটিকে হাত বাড়িয়ে বলি, আমি আকাশ, নাইস টু মিট ইউ। তখন নীল আবার বলে, আমরা কি বন্ধু হতে পারি? না। তাহলে কেন? আমি কি তোমার বন্ধু হওয়ার যোগ্য না? হ্যাঁ, যোগ্য, তবে আমরা গরিব, খ্যাত, ছোট লোক। আমাদের সাথে বন্ধুত্ব করে আপনি কেন আপনার সম্মান নষ্ট করতে চান? আপনি আমাকে অন্য সবার সাথে তুলনা করবেন না, কারণ আমি অন্য সব ছেলেদের থেকে আলাদা। তবে আপনি বলেন, আমার সাথে বন্ধুত্ব করবেন কিনা? আমি নিজের মাঝে সমস্ত দ্বিধা ভুলে বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দিয়ে বললাম, হ্যাঁ, হব। বন্ধুত্বের মাঝে আপনি তুমি চলে না, শুধু তুই। আচ্ছা, ঠিক আছে। এভাবে কথা বলতে বলতে ক্লাসে স্যার চলে আসে। তখন সবাই দাঁড়িয়ে তাকে সালাম দেয়। তারপর সবাই বসার পর স্যার নিজের পরিচয় দিয়ে বলে, হাই স্টুডেন্টস, আমি জহির রায়হান। আমি আজ থেকে তোমাদের পদার্থ বিজ্ঞান ক্লাস নেব। এখন তোমরা সবাই তোমাদের পরিচয় দাও। সকল স্টুডেন্টস পরিচয় দেওয়ার পর এবার আমার পরিচয় জানতে চাইলে। আমি আকাশ, আমার হোম ডিস্ট্রিক্ট বরিশাল, আমার বাবা একজন সামান্য কৃষিজীবী। এইভাবে পরিচয় পর্ব শেষে স্যার ক্লাস সম্পূর্ণ করে চলে যায়। এইভাবে 4টি ক্লাস হওয়ার পর নীল বলে, চল ক্যান্টিন থেকে নাস্তা করে আসি, আর আমার অন্য বন্ধুদের সাথে তোকে পরিচয় করিয়ে দিব। এই বলে আমি আর আকাশ ক্যান্টিনে গিয়ে বসি। কিছুক্ষণ পরেই আমার সকল বন্ধুদের ক্যান্টিনে আসতে বললাম। কিছুক্ষণ পর আমার সকল বন্ধুরা ক্যান্টিনে চলে আসলো। তখন আমি আকাশের সাথে সকল বন্ধুদের পরিচয় করিয়ে দিয়ে ক্যান্টিন হতে খেয়ে আবার ক্লাসে চলে আসি সবাই। এভাবে আমরা সকল বন্ধুরা সব ক্লাস করি। ক্লাস শেষ করে আমি আমার সকল বন্ধুদের বিদায় দিয়ে নীলা পর্যন্ত দাঁড়িয়ে থাকি। কিছুক্ষণ পর নীলা সেখানে এসে বলে, আকাশ, তুই বাসায় চলে যা, আমার বাসায় যেতে দেরি হবে। তখন আমি নীলা আপুকে আর কিছু না বলে বাসায় চলে আসি। তারপর কলিং বেল দিতেই একটু পরে খালা দরজা খুলে দেয়। আমি ভেতরে যাওয়ার পর খালা বলে, কি রে, আজ কলেজের প্রথম দিন কেমন কাটলো? তুই কলেজে থেকে একা আসলি তো, নীলা কোথায় গেল? হ্যাঁ খালা, খুব ভালো কেটেছে। আজ কলেজের প্রথম দিন আমার। আর নীলা আপু তার বান্ধবীদের সাথে কোথায় যেন গেছে। আমি জানতে চাইলে নীলা আপু বলেছে তার নাকি কাজ আছে, বাসায় আসতে নীলা আপুর দেরি হবে। তা আমি একাই বাসায় চলে আসলাম। এই বলে আমি রুমে চলে যাই। তারপর ফ্রেশ হয়ে দুপুরে খাবার খেয়ে বন্ধুর সাথে আড্ডা দিতে বের হয়ে যায়। আমিও আমার বন্ধুরা সারা বিকাল আড্ডা দিয়ে অবশেষে সন্ধ্যার আগে বাসায় ফিরে ফ্রেশ হয়ে রাতে পড়তে বসি। এভাবে কিছুক্ষণ পড়ার পর রাত 8টার দিকে খালা রাতের খাবারের জন্য ডাক দেয়। তখন আমি দেরি না করে খাবারের জন্য নিচে চলে যাই। নিচে গিয়ে দেখি সবাই আমার জন্য খাবার টেবিলে অপেক্ষা করছে। তখন আমি দেরি না করে চেয়ার টেনে খাবারের জন্য বসে পড়ি। আকাশ, আজ কলেজের প্রথম দিন তোমার কেমন কাটলো? কোনো সমস্যা হচ্ছে না তো তোমার? কোনো সমস্যা হলে আমাকে বলবে। আজকে কলেজের প্রথম দিনটা খুব ভালো ছিল খালো। কলেজে কোনো সমস্যা হচ্ছে না, সবাই আমার সাথে ভালো ব্যবহার করছে। খালো আবার আমাকে নীলা আপুকে উদ্দেশ্য করে বলে,
তোমরা দুইজন সকালে বাইকে করে কলেজে গিয়েছো ভালো কথা, কিন্তু আসার সময় তুমি একা আসলে কেন আকাশ? নীলাকে যে নিয়ে আসলে না? খালু, আপু নাকি কলেজে কোনো কাজ ছিল, তাই আমাকে চলে আসতে বলে, তাই আমি দেরি না করে চলে আসি। নীলা, তোমার কি এত কাজ ছিল যে তুমি দেরি করলে? আব্বু, বান্ধবীদের সাথে একটু মার্কেটে গিয়েছিলাম। আমার বান্ধবী ইরা মিম শপিং করতে আমাকেও সাথে করে নিয়ে যায় মার্কেটে, তাই আমি আকাশের সাথে আসতে পারিনি। দেখো নীলা, তুমি বর্তমান কোথায় কি করছো তা আমার কাছে সকল কিছুর খোঁজ আছে। আমাকে ভুলভাল কোনো কিছু বুঝিয়ে লাভ নেই। তুমি আকাশের সাথে কলেজে যাবে এবং কলেজ শেষ করে আবার বাসায় ফিরে আসবে, এটাই হলো আমার শেষ কথা। এরপরে কথা না মানলে আমি যা করব তখন তুমি তা ভাবতেও পারবে না। আব্বু, আমি আকাশের সাথে বাইকে যেতে পারবো না। এর থেকে অন্য কিছু বলো, তা আমি মেনে নেব, কিন্তু আমি কোনো মতে আকাশের সাথে যেতে পারবো না। কেন তুমি যেতে পারবে না? তোমার কিসের এত সমস্যা? আকাশ বাইক জোরে চালায়, এতে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে, তাই। কি আকাশ, নীলার কথা কি ঠিক? তুমি সত্যিই কি বাইক জোরে চালাও নাকি? খালু, এবার থেকে বাইক আস্তে চালাবো। এরপর আমরা সবাই রাতে খাবার খেয়ে যার যার রুমে চলে গেলাম। আমি রুমে গিয়ে আবার কিছুক্ষণ লেখাপড়া করে বিছানায় চলে যাই। তখন আমি বন্ধুর সাথে কিছুক্ষণ কথা বলে তারপর কিছুক্ষণ ফেসবুকিং করে ঘুমিয়ে যাই। তারপর সকালে আকাশ, এই আকাশ, ঘুম থেকে উঠবি না? এত ঘুমিয়ে থাকলে কি করে হবে? দেরিতে ঘুম থেকে উঠে কলেজে যাবি কখন? খালার ডাকে আমার ঘুম ভাঙতেই আমি তাড়াতাড়ি বিছানা থেকে উঠে যাই। তারপর ফ্রেশ হয়ে সকালে নাস্তাকে নীলাকে সাথে নিয়ে বাসা হতে বেরিয়ে আসি। তারপর গেট থেকে বাইক নিয়ে আমি বাইকে উঠে নীলাকে উঠতে বললে তখন নীলা আপু বাইকে উঠে বসে। তুই একদম জোরে চালাবি না কিন্তু। এবার যদি বাইক জোরে চালাস তাহলে তোর বাইকে আমি আর উঠবো না, কিন্তু বলে দিলাম আমি। আচ্ছা ঠিক আছে, এই বলে আমি নীলা আপুকে নিয়ে বাইক স্টার্ট দিয়ে একেবারে ধীর গতিতে চালাতে শুরু করি। তখন নীলা আপু আমাকে বলে, এত আস্তে চালাচ্ছিস কেন? এভাবে চালালে তো আজ আর কলেজে পৌঁছানো হবে না। এ কি বাইক নাকি গরুর গাড়ি চালাচ্ছিস? আমি এভাবে ছাড়া চালাতে পারি না। আমি ফার্স্ট গিয়ার আর ফোর্থ গিয়ার ছাড়া চালাতে পারি না। তুই আমাকে বাইক থেকে নামিয়ে দে। এভাবে যেতে লাগলে আজ কলেজেও যাওয়া হবে না, আর ক্লাসও করতে হবে না। আজ আমার গুরুত্বপূর্ণ ক্লাস আছে। তুই বাইক একটু জোরে চালা, নাহলে আমাকে বাইক থেকে নামিয়ে দে। তাহলে খালুর কাছ থেকে এই বিষয়ের জন্য অনুমতি নিতে হবে, তা না হলে চড়ে চালাতে পারবে না। দেখ, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস এবং এই বিষয় নিয়ে আমার সাথে ব্ল্যাকমেলও করছিস। এতে কিন্তু তোর পক্ষে একদমই ভালো হবে না। কি আছো, আস্তেও চালানো যাবে না আবার জোরেও চালানো যাবে না, তাহলে আমি কি করব? এবার আমি আকাশের সাথে আর কোনো কথা না বলি চুপ করে থাকি, কারণ মনে মনে বলতে থাকি আমার দোষেই আজ আমার এই অবস্থা। এভাবে যেতেই সকাল 10টা বেজে যায়। যখন আমরা কলেজে পৌঁছলাম তখন গিয়ে দেখি কলেজের গেট বন্ধ হয়ে গেছে। আমি আকাশকে বলি, এবার কি হবে? ছোট লোক, তোর জন্য আজ ক্লাসে যেতে পারবো না। আমি হেসে নীলা আপুকে বললাম, যেমন কর্ম তেমন ফল হয়েছে আজ। আসলে বেশি বুঝলে যা হয়। হাসছিস কেন? আমার কি শুধু কলেজ লেট হয়েছে, নাকি তোরও লেট হয়েছে? আপনার লেট হতে পারে, কিন্তু আমার কখনো লেট হয় না। আর আমি কখনো কলেজ ফাঁকি দিই না। ভেতরে না গিয়ে এভাবে বাইরে ফাঁকি দিয়ে বসে থাকাটা আমার কাজ না, এটা তোমার কাজ হতে পারে আপু। এখন আমি ভেতরে যাব, আবার ক্লাসও করব। মানে তুই কিভাবে যাবি? গেট তো বন্ধ। আপু দেখেন, তাহলে এবার কি হয়? এ বলে আমি এক লাফ দিয়ে উঁচু দেয়ালের ওপরে উঠে বসি। এই দেখে নীলা আপু অবাক হয়ে আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। এভাবে নীলা আপুকে হাঁ করে তাকিয়ে থাকে দেখে আমি বলি, আপু এইভাবে তাকিয়ে থাকেন না, তাহলে মাছি মশা দুটাই একসাথে গালের ভিতরে ঢুকে যাবে। আমার এই কথা শুনে নীলার ঘোর কাটে এবং আমাকে বলে, আকাশ, তুই এভাবে আমাকে উঠিয়ে নে না, আমার একটা গুরুত্বপূর্ণ ক্লাস আছে। আমাকে একটু উঠিয়ে নিয়ে সাহায্য কর। আমি সবাইকে এভাবে সাহায্য করি না, কিন্তু তুমি ছাড়া অন্য কেউ হলে তাকে সাহায্য ঠিকই করতাম। তোমার মতো পেমেন্টদের সাহায্য আমি কখনো করি না। তুই আমাকে উঠিয়ে নিলি না, পরে তোকে আমি দেখিয়ে দিব। তুমি আমাকে কি দেখিয়ে দিবে আপু? এর আগে তো তুমি বিনা টিকিটে তোমার ফিজিক্যাল সিনেমাটা দেখিয়ে দিয়েছো আমাকে, তো আরো কিছু বাকি আছে নাকি আবার? কি বললি কুত্তা তুই? তোর মাথা এবার আমি ফাটিয়ে দেব। এই বলে আমি বড় পাথর তুলে নিয়ে যখন আকাশকে ঢিল মারবো, তখনই এক লাফে আকাশ কুপোকা। তারপরে এক ক্লাস পরে আমি কোনোভাবে ভিতরে ঢুকে একটি গাছের নিচে এসে বসি। তখন কিছুক্ষণ পরে আমার বান্ধবী ইরা ও মিম আমার কাছে হাজির হয় এবং বলে, কি রে নীলা, আজ দেরি করে কলেজে আসলে কেন? তুই তো কখনো কলেজ ফাঁকি দিস না, তো আজ এমন হলো কিভাবে? তখন আমি ইরা এবং মিমকে সবকিছু খুলে বলি। তো সব ঘটনা আগে আলোচনা হয়েছে, তাই দ্বিতীয়বার আলোচনা করলাম না। আমার কথা শুনে মিম বলে, সেই তোর বড় ও না ছোট, মনে হয় অনেক ফাজিল।
তাকে একবার দেখার ইচ্ছে আছে আমার, কারণ আমার এই কুলো মুলো বান্ধবীটাকে এত ডিস্টার্ব করছে। আরে সে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, আমাদের এই কলেজে ভর্তি হয়েছে। সে একটা ফাজিল শয়তান। তাহলে আমাদের সাথে তোর খালাতো ভাইকে পরিচয় করিয়ে দে। পরিচয় হয়ে কি করবি? ওই ফাজিলটার সাথে পরিচয় হতে যাস না, পরে সারাক্ষণ জ্বালিয়ে মারবে। ওর জন্য আমি আমার বাসাতে একটুও শান্তিতে থাকতে পারি না। ওই শয়তানের জন্য আব্বু আম্মুর কাছে সারাক্ষণ বকা শুনি। আমি তাকে তাড়াতে চাইছি, আর তোরা আরও কাছে আনতে চাইছিস। এমন চিন্তা কখনোই করিস না, পরে পস্তাবি। তোর খালাতো ভাইয়ের সাথে প্রেম করব আমরা দুজনে, তুই সিটিং করে দে তাহলে। ও তাহলে আকাশকে তোরা তোদের জীবনসাথী বানিয়ে নে, এতে কিছু না হলেও প্যারা থেকে তো বাঁচবো। আমি এবং আমার বান্ধবীরা যখন বসে এইসব বলাবলি করছিল, তখন আকাশ ও তার বন্ধুরা আমাদের কাছে হাসতে হাসতে এসে বলে, কি হয়েছে নীলা আপু, তুমি কিভাবে ভিতরে আসলে? আমি মনে করেছিলাম তুমি আজ সারাদিন বাইরে থেকেই গেটম্যানের দায়িত্ব পালন করবে, তো আমার কল্পনা ব্যর্থ হয়ে গেল। তখন আমি আকাশকে এভাবে হাসতে দেখে পাশ থেকে একটা পাথরের টুকরো নিয়ে ঢিল মারি আর বলি, শয়তান ফাজেল, তুই আমাকে তখন হেল্প না করে এখন আবার বলছিস আমি কিনা গেটম্যানের দায়িত্ব পালন করি। আমি আকাশকে ঢিল মারতেই আকাশ সেখান থেকে ক্যান্টিনের দিকে চলে যায়। তখন আকাশের এভাবে দুষ্টুমি দেখে আমার বান্ধবীরাও হাসতে শুরু করে এবং বলে, ইরা, আজ আমরা বেশ মজা পেলাম, কারণ আমার এই কুলু মুলু বান্ধবীকে কেউ আজকে অনেক সাহায্য করতে পারছে। আর একটা বিষয় লক্ষ্য করেছিস মিম, এতে আমার এই বান্ধবীর মনও চুরি হচ্ছে কারোর জন্য। তোরা চুপ করবি? কার জন্য আবার কার মন চুরি হচ্ছে সব ফালতু কথা বলিস না কিন্তু। কার জন্য কার মন চুরি হয় সেটা সময় হলেই জানতে পারবি নীলা, এখন তো বলে লাভই নেই, সময় হলে দেখা যাবে। এসব ফালতু কথা আমার কাছে আর বলবি না তোরা, কারণ তোরা জানিস আমি রকিকে ভালোবাসি। আর তোরা আকাশের কথা বলছিস? আকাশ হলো আমার খালাতো ভাই, সে আমার থেকে 2 বছরের ছোট। আর ওদের স্ট্যাটাস আর আমাদের স্ট্যাটাস এক না, ওরা অনেক গরিব। তো যার সম্ভব না তা কখনোই বলবি না। নীলা, স্টেটাস আর ধন সম্পত্তি দিয়ে কখনো ভালোবাসা হয় না, ভালোবাসা আসে নিজের মন থেকে। আর এই ভালোবাসা কখন কার প্রতি এসে যায় তা কখনো কেউ জানে না। আর নীলা, তুই রকির কথা বলছিস? রকির প্রতি তোর ভালোবাসা নয়, এটা হলো ভালো লাগা, তা পরে বুঝতে পারবি। এই বলতে বলতে ক্লাস টাইম হয়ে গেলে আমরা ক্লাসে চলে যাই। দুপুর 2টার পর ক্লাস শেষ হলে সবাই যার যার বাসায় যেতে থাকে, আর আমি নীলা আপুর জন্য অপেক্ষা করতে থাকি। কিছুক্ষণ পর নীলা আপু আমার কাছে আসে, তখন আমি আপুকে বাসায় যাওয়ার কথা বলি। তার উত্তরে গতকালের মতো একই কথা। নীলা আপু চলে যায় আর আমি বাসায় চলে আসি। বাসায় এসে কলিং বেল দিতেই খালা এসে দরজা খুলে দেয়। তখন আমি ভিতরে যাওয়ার পর, আকাশ, নীলা আজ আবার কোথায় গেছে? তোর সাথে বাসায় আসলো না যে? আপু বলেছে আজও নাকি তার কাজ আছে, আসতে দেরি হবে, তাই আমাকে চলে আসতে বলেছে। এসব বলে আমি ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেলাম। তারপর দুপুরে খাবার খেয়ে আমার বন্ধুদের সাথে আড্ডা দিতে বেরিয়ে যাই। আমি এবং আমার বন্ধুরা ঘুরতে ঘুরতে পার্কের ভিতরে ঢুকে পড়ি এবং ঢুকে দেখি আজও নীলা আপু সেদিনে সেই ছেলেটির সাথে একসাথে বসে হাতে হাত রেখে হাসাহাসি করছে। তখন আমি আমাদের বন্ধুদের নিয়ে নীলা যেখানে আছে সেখানে চলে যাই। নীলা আমাকে দেখে চমকে ওঠে এবং বলে, তোরা এখানে কি করিস? না আপু, ঘুরতে এসেছিলাম বন্ধুর সাথে। তো আপু, আপনার প্রতিদিন এই কাজ বুঝি? এই ছেলে কে আপু? তুই কি বলতে চাইছিস? প্রতিদিন আমার এই কাজ মানে? এ হলো আমার ফ্রেন্ড রকি। কিছু না আপু, এই বলে আমি এবং আমার বন্ধুরা সেখান থেকে চলে আসি। নীলার সাথে চেয়ারম্যানের পোলাকে দেখে আকাশের বন্ধুরা বেশ অবাক হয় এবং বলে, চেয়ারম্যানের পোলার সাথে নীলা আপু কি করে আকাশ? এই বখাটে এর আগেও অনেক মেয়ের জীবন নষ্ট করেছে, আর সবার কাছ থেকে টাকা হাতানো ওর কাম। দেখ, বড়লোকদের বড়লোকই কাম, এর মাঝে আমি গেলে অপমান হব। তোরা কি চাস অপমানিত হই? দেখ আকাশ, তোর খালাতো বোনের জীবন নষ্ট হবে, তুই এ কথা জেনেও নীলা আপুকে বাঁচাতে চাচ্ছিস না কেন? দেখ, এর থেকে বাঁচাতে গেলে খালা খালোকে এ বিষয় সম্পর্কে বলতে হবে। এতে খালা খালো নীলা আপুকে একেবারে বাসা থেকে বেরোতে দেবে না। এতে নীলা আপু আমার উপর রেগে যাবে। তুই তো জানিস নীলা আপু রেগে গেলে সে পাগল হয়ে যায়, তখন সে আমাকে খুন করতে পিছুপা হবে না। এদিকে নীলা আপু আমাকে পার্কে দেখার পর সেখানে আর দেরি না করে তখনই বাসায় চলে যায়। তারপর আমি বন্ধুর সাথে আড্ডা দিয়ে সন্ধ্যার আগে বাসায় ফিরে কলিং বেল দিতেই নীলা এসে দরজা খুলে দেয় এবং বলে, তুই ফ্রেশ হয়ে ছাদে আসিস, তোর সাথে অনেক কথা আছে। এই বলে আমি ছাদে চলে যাই, আর আকাশ তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটু পরেই সেও ছাদে চলে আসে।
আমি ছাদে গিয়ে দেখি নীলা মুখ ভার করে ছাদের দোলনাতে বসে আছে। আমি ছাদে যেতে নীলাপু ছাদের দরজা বন্ধ করে দেয় এবং বলে, আকাশ, তোরা পার্কে কি কারণে গিয়েছিলি? ঘুরতে। তাছাড়া আর কি কারণে যাব আমি পার্কে? দেখ আকাশ, আমার আর রকির কথা যদি কোনোভাবে বাসা থেকে জানে, তাহলে আমি কি করতে পারি তা তোর অজানা নয় কিন্তু। দেখো আপু, তোমরা ধনী, তোমাদের বড় বড় ব্যাপার, আর আমরা গরিব, তো তোমাদের মাঝে আমাদের যেতে লাভ নেই। তবে মনে রেখো আপু, মানুষ ভালো আর খারাপের মাঝে পার্থক্যটা সহজে বোঝে না। যখন নিজের জীবনটা নষ্ট হয়ে যায় তখন সে বুঝতে পারে যে তার আর কিছু করার থাকে না। তুই এই বলে কি বোঝাতে চাইছিস? দেখো আপু, আমি তোমার খালাতো ভাই। তোমার ভুল ডিসিশনটা তোমার সামনে উপস্থাপন করা এবং তা থেকে তোমাকে বাঁচানো আমার বড় দায়িত্ব। নীলাপু আমার উপর রেগে বলে, তুই কি বোঝাতে চাইছিস খুলে বল সোজাসুজি। আসলে রকি ছেলেটা অনেক খারাপ, আর সে এর আগে অনেক মেয়ের জীবন নষ্ট করেছে। রকির কাজ হলো বড়লোকের কোনো মেয়েকে পটিয়ে তার জীবন নষ্ট করা আর তাদের সম্পত্তি হাতানো। চর মেরে বলি, আমি কি করব? আর কে ভালো আর কে খারাপ তোর কাছ থেকে শুনতে নিতে হবে না, ছোট লোক কোথাকার। তুই এবং তোর বন্ধুরা কোনোভাবেই আমার আর রকির মাঝে আসবি না, তাহলে সেটা তোর জন্য মোটেই ভালো হবে না। কুত্তার বাচ্চা, তুই কি জন্য এসেছিস তা কি আমি জানি না? তুই আমাকে পটিয়ে বিয়ে করে আমার বাবার সকল সম্পত্তির মালিক হতে চাস? তবে মনে রাখিস, আমি বেঁচে থাকতে তোর এই আশা কখনো পূরণ হবে না। তোকে আমি এত অপমান করি, তুই কি কিছুই বুঝিস না? চলে যাচ্ছিস না কেন এখান থেকে? তোর জন্য প্রতিদিনই আব্বু আম্মুর কাছ থেকে বকা শুনতে হচ্ছে আমার। তোকে আমি সহ্য করতে পারছি না, এটা কি তুই বুঝিস না? তুই বুঝবি কি করে? তোদের তো স্বভাবই ছোট লোকের অভ্যাস। এখান থেকে চলে গেলে যেভাবে ফ্রি ফ্রি খাবার প্রতিদিনই খাচ্ছিস, এটা তো আর পাবি না। এই বলে আমি নিচে চলে আসলাম। নীলাপু আমাকে চড় মারার পর আমি গালে হাত দিয়ে কিছুক্ষণ ছাদের উপর দাঁড়িয়ে থাকে এবং ভাবতেছি, নীলাপু আজ আমাকে এইভাবে অপমান করতে পারলো আর আজ আমার গায়ে হাত তুলেছে। আসলে আমাদের মতো মধ্যবিত্ত ঘরের ছেলেদের সবার কাছে এভাবে অপমানিত হতে হয় সারাক্ষণ। এভাবে কথাগুলো ভাবতেছি আর চোখের পানি ছড়াচ্ছি। তারপর আমি নিচে গিয়ে আবার আমার রুমে চলে যাই। আমি রুমে গিয়ে দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়ি। রাত 9টার সময়। আয় আকাশ, আকাশ, তুই রাতের খাবার খাবি না? রাতের খাবার খেতে তুই নিচে আয়। খালার কথা জবাবে বলি, আমি এখন যাব না। কেন রে, তোর কি হয়েছে? আজ খাবি না কেন? খালার কথার উত্তরে আমি বলি, বাইরে থেকে বন্ধুদের সাথে খেয়ে এসেছি আজ। এভাবে প্রতিদিনই কোনো না কোনো বিষয় নিয়ে নীলাপু আমাকে বিভিন্নভাবে অপমান করে আর থাপ্পড় মারে। আর এইভাবে আমি অপমান সহ্য করতে করতে 1 মাস চলে যায়। 1 মাস পর আমি একদিন ছাদে মনমরা হয়ে বসে আছি। তখন নীলাপু এসে বলে, দেখ আকাশ, প্রতিদিনই তোকে কোনো না কোনো ভাবে আমি অপমান অত্যাচার করতেছি, তুই কি কিছুই বুঝতেছিস না? তুই এই বাসা থেকে চলে যাচ্ছিস না কেন? তুই এই বাসায় থাকলে কোনো না কোনো বিষয় নিয়ে আম্মু আব্বু আমাকে কথা শোনাচ্ছে, এটা আমি আর সহ্য করতে পারছি না। তুই চলে যাচ্ছিস না কেন? না, তোর ছোট লোকরা না এমনই, মনে হয় তোর জন্মগত কোনো সমস্যা আছে। চড় মেরে বললাম, আপনি অনেক বলেছেন, সব সহ্য করেছি। কারণ কেন জানেন? আমার মা বাবার স্বপ্ন হলো লেখাপড়া শিখে বড় কিছু হওয়া। তাই আপনার এত অপমান অত্যাচার সব সহ্য করেছি। আমরা গরিব, তাই বলে কি আমরা মানুষ না? শোনে না বউ, এতদিন যা বলেছেন আর করেছেন আমার সাথে, তা একদিন আপনার মনে বারবার আসবে। তার জন্য একদিন অনেক কাঁদবেন, কিন্তু এই কান্না আপনার থেকে ফুরাবেই না। আমাকে পাওয়ার জন্য একদিন অনেক চেষ্টা করবেন। আমার কাছে একটু ভালোবাসা পাওয়ার জন্য আমার পায়ে ধরবেন আর ক্ষমা চাইবেন, কিন্তু আমি আপনাকে কখনো ক্ষমা করব না। হ্যাঁ আপু, আমি আপনাকে অনেক ভালোবাসতাম, কিন্তু আজ আপনি আমাকে যা বলেছেন আর করেছেন তার জন্য এখন আপনার জন্য কোনো রকম ভালোবাসা আর থাকলো না। আপনার জন্য আমার মনে জন্ম হয়েছে আজ থেকে শুধুই ঘৃণা। তুই আমাকে চড় মারলি? এই চড় মারার জন্য আজ থেকে তোর জীবন আমি জাহান্নাম বানিয়ে দেব। আর তুই কি বললি? তোর ভালোবাসা পাওয়ার জন্য আমাকে তোর কিনা পায়ে ধরতে হবে? এমন দিন আর কখনো আসবে না। পৃথিবীটা এমনই একটা স্থান যেখানে একজন ভালোবাসলে আরেকজন বাসে না, আর দুইজন পরস্পর একে অপরকে ভালোবাসলেও তখন তাদের পরিবার মেনে নেয় না। আজ তোমাকে একটা সত্য কথা বলবো, আমি তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি। কিন্তু মনে রাখবেন, আমার এই ভালোবাসা কারোর সম্পদ, কারোর টাকার লোভে নয়,
প্রকৃত ভালোবাসার মাঝে কোনো বিনিময় থাকে না। যারা ভালোবাসাকে কেন্দ্র করে সম্পদ হাতাতে চায় সেটা ভালোবাসা নয়, এটা বন্ডামি এবং ধোঁকা, যা তোমার সাথে রকি করেছে। সবকিছু খুব তাড়াতাড়ি জানতে পারবে। এই বলে আমি নিচে চলে আসি। তারপর রুমে গিয়ে আমার সমস্ত আসবাবপত্র সহ সবকিছু গুছিয়ে তারপর নিচে ড্রয়িং টেবিলে চলে যাই, কারণ সেখানে বসে আছে আমার প্রাণের খালা। আজ আমার প্রাণ ভরে কান্না করতে মন চাইছে, কারণ আমি যাকে ছোটবেলা থেকে ভালোবেসে এসেছি সে কিনা প্রতিনিয়ত অপমান চড় থাপ্পড় দিয়ে এসেছে আমাকে। আজ অবশেষে সে ভালোবাসার মানুষটা তার জন্ম নিয়েও কথা বলেছে, প্রশ্ন তুলেছে। এখন সে ভালোবাসার প্রতি আমার আর ভালোবাসা রইল না। এখন তার জন্য জমা হয়েছে পাহাড় পরিমাণ ঘৃণা আর অভিমান। আমি এইসব ভাবতে ভাবতে অবশেষে একটা চেয়ার টেনে সেখানে বসলাম। এই সময় খাবার টেবিলে আমাকে দেখে খালা বেশ অবাক হলো এবং প্রশ্নসূচকভাবে তাকিয়ে রইল, এবং খালু আমাকে বলল, আকাশ, তোমার কি কিছু হয়েছে বা তোমার কিছু লাগবে? আমি মাথা নিচু করে বসে খালুকে বললাম, না খালু, আমার কোনো সমস্যা নেই বা কোনো কিছু লাগবে না। তারপর কিছুক্ষণ পর আমি খালুকে বললাম, খালু, আজ আমি আপনাকে একটা কথা বলতে চাই, যদি কিছু মনে না করেন। তখন খালু আমাকে বলে, কিছু বলবি তা এত সংকোচ করার কি আছে? বল, কি বলবি? খালু, আমি ম্যাথ থেকে সম্পূর্ণ লেখাপড়া শেষ করতে চাই। বাসা থেকে লেখাপড়া আমার হবে না, তাই ভালোভাবে লেখাপড়া করতে হলে আমাকে ম্যাথে যেতেই হবে। এই কথা শুনে খালু দুজনেই অবাক চোখে আমার দিকে তাকিয়ে থাকে এবং খালু বলে, তোর কি হয়েছে? কেউ কি তোকে কিছু বলেছে? বাসায় থেকে লেখাপড়া করতে তোর কি অসুবিধা? তোকে কে ডিস্টার্ব করছে? কোনো মেসেজ যাওয়া চলবে না, এটাই আমার শেষ কথা। তোমরা কি চাও না যে আমি ভালোভাবে লেখাপড়া শিখে বড় কিছু হই? তখন খালু বলে, অবশ্যই আমরা তা চাই, কিন্তু তার জন্য বাসার বাহিরে গিয়ে থেকে লেখাপড়া করাটা তোমার জন্য পসিবল না। তোমার লেখাপড়ার জন্য যা লাগবে তা আমি দিব। কারোর কাছে প্রাইভেট পড়তে চাইলেও তা আমি ঠিক করে দেব, তবে বাহির থেকে লেখাপড়া করা যাবে না। নিজের আপনজনদের মায়ার মাঝে থাকলে কোনোদিন আমার লেখাপড়া হবে না। এতে আমি আদর পেয়ে আরো বাদর হয়ে যাব। এই জন্য আমাকে জুড়ে যেতে হবে। আমার এই কথা শুনে খালু কিছু বলতে পারলো না। অবশেষে রাজি হলো এবং বলল, কাল আমি গিয়ে ম্যাচ ঠিক করে তোকে রেখে আসবো। তুই প্রত্যেক সপ্তাহে বাসায় আসবি শুক্র শনিবার থেকে, আবার চলে যাবি। আর টাকা পয়সা বা অন্য কিছু যে সময় দরকার হবে তখনই ফোন করবি, আমি পাঠিয়ে দেব। এইসব বিষয় যখন খালু আমাকে বলছিল তখন আমি কোনো কথা বললাম না, শুধু একটা কথা বললাম খালুকে, তা হলো ম্যাচ ঠিক করে এসেছি কলেজের কাছে, তো এখনই যেতে হবে, তা না হলে আরেকজন ওই ম্যাচে উঠে যাবে। তখন খালু বলে, ওই ম্যাচ ছাড়া কি আর কোথাও ম্যাচ নেই যে তোর ওই ম্যাচেই উঠতে হবে? আছে খালু, তবে এই ম্যাচের কন্ডিশনটা একটু ভালো, তাই ওখানেই থাকবো। ও আচ্ছা, তাহলে খাবার খেয়ে নে, আমি দিয়ে আসবো তোকে। খালু, আমি বাইরে থেকে খেয়ে এসেছি আজ, এখন আর কিছু খাবো না। এই বলে আমি রুমে চলে যাই এবং সমস্ত কিছু নিয়ে বাইরে আসি। চাবি নিয়ে গাড়ি বের কর, আমি কাপড় পরে আসছি। গাড়ি লাগবে না খালু, কারণ আমার বন্ধুরা নিতে এসেছে। খালু তার পকেট থেকে কিছু টাকা বের করে আমাকে দিল। প্রথমে আমি মনে করি টাকা নেব না, পরে মনে করলাম এখন টাকা কাছে রাখি, তারপর কলেজে থেকে নীলাপুর কাছে দিয়ে দেব। তখন খালুর কথায় আমার ঘোর কাটে। তখন খালু বলে, কি ভাবছিস এত অমনোযোগী হয়ে? কিছু না খালু। তখন আমি কালুর কাছ থেকে টাকা নিয়ে বাসা থেকে বেরিয়ে আসি। এদিকে নীলা ছাদে একা একা দাঁড়িয়ে মনে মনে ভাবছে আর বলছে, আকাশকে এভাবে বলা, তার সাথে এরকম ব্যবহার করা উচিত হয়নি আমার। তখন আবার কিছু একটা ভেবে বলি, যা হয়েছে ঠিকই হয়েছে, কারণ ওই ছোট লোকটার কারণে আব্বু আম্মুর কাছে প্রায় প্রতিদিনই বকা শুনতে হয় আমার। এখন আপুটা বিদায় হয়েছে, ভালো হয়েছে। এই ভাবতে ভাবতে আমি নিচে চলে আসি। খাবার টেবিলে আমি বসি এবং বলি, আব্বু আম্মু, আকাশকে দেখতেছি না যে আজকে, আকাশ কি আজ খাবার খাবে না? এ কথা শুনে আব্বু আম্মু আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে দেখে তারপর উত্তর দেয়, আকাশ আজ থেকে সে ম্যাচে থেকে লেখাপড়া করবে, তাই এখনই সে ম্যাচে চলে গেছে। আব্বু আম্মুর কাছে এমন কথা শুনে আমি মনে মনে বলি, মেঘনা চাইতেই বৃষ্টি, তাহলে ছোট লোকটা চলে গেছে। এবার আমার লাইফ সম্পূর্ণ ক্লিয়ার। এখন থেকে আব্বু আম্মুর কাছে বকা শুনতে হবে না আমার। একথা যখন আমি ভাবছিলাম, আম্মুর কথায় আমার ঘোর কাটে। তখন আম্মু বলে, কি ভাবছিস নীলা তুই? কই কিছু না তো আম্মু। আব্বু আম্মু আমাকে যাতে সন্দেহ না করে তার জন্য অভিনয়ের ছলে আমি বলি, আব্বু, আকাশের কি হলো যে হঠাৎ করে মেসে চলে গেল? জানি না মা, হঠাৎ আকাশের কি হয়েছে। আমি আকাশের আব্বু আম্মুর কথা মনে হয় রাখতে পারলাম না, ব্যর্থ হলাম। অপরদিকে আকাশ বাসা থেকে বের হয়ে তার বন্ধু নীলাকে ফোন দেয় এবং বলে,
হ্যালো নীল, আজ কি আমি তোর বাসায় থাকতে পারি? কাল সকালে আমি একটা ম্যাচ ঠিক করে সেখানে চলে যাব। তোর কি হয়েছে রে আকাশ? হঠাৎ আমার বাসায় থাকবি বলছিস? এসে বলবো, আগে বল থাকা যাবে কিনা। দেখি কি করা যায়। নীলের বাসায় যাওয়ার জন্য আমি একটা রিক্সাতে উঠে বসি। কিছুক্ষণ পর আমি নীলের বাসার সামনে পৌঁছে যাই। রিক্সা থেকে নেমে আমি রিক্সার ভাড়া দিয়ে নীলদের দরজার কলিং বেল দেওয়ার কিছুক্ষণ পর নীল এসে দরজা খুলে দেয়। তখন আমি ভিতরে গিয়ে নীলের কাছ থেকে তার রুমের কথা শুনে তার রুমে চলে যাই। তারপর ফ্রেশ হয়ে আমি বিছানাতে শুয়ে পড়ি। কিরে আকাশ, তুই শুয়ে পড়লি কেন? তোর কি শরীর খারাপ নাকি? না নীল, এখন ঘুমাতে হবে, পরে তোর সাথে কথা বলবো। তুই খাবার খাবি না? আমি নীলকে মিথ্যা কথা বললাম। তা হলো আমি বাসা থেকে খেয়ে এসেছি। এরপর নীল আর কিছু না বলে সে নিচে চলে গেল খাওয়ার জন্য। আমি মিথ্যা কথা বললাম কারণ আমি আর কারোর কাছে বোঝা হতে চাই না। এরপর আমি আব্বুর কাছে ফোন দিয়ে বলি, হ্যালো আব্বু, কেমন আছো তুমি? ভালো আছি, তা তুই কেমন আছিস? আব্বু, আমি খুব ভালো আছি। আব্বু, আমি কাল থেকে মেসে থাকতে চাই। তোমরা যদি আমার খরচ দিতে পারো দিবা, তা না হলে টিউশনি জোগাড় করব। তুই মেসে যাবি মানে? তোর কি হয়েছে আকাশ? তোর খালার বাসায় থাকলে কি সমস্যা? ওখানে আমি থাকবো না, এটাই আমার সর্বশেষ কথা। আর যদি এ বিষয়ে বেশি বাড়াবাড়ি করেছো তাহলে আমি হারিয়ে যাব। তোমরা আমাকে কোনোদিনও খুঁজে পাইবে না। আর একটা কথা, আমার বিষয় সম্পর্কে খালাখালুর কাছে কিছু শুনবে না তোমরা। যদি শোনাশুনি করো তাহলে খুব খারাপ হয়ে যাবে কিন্তু। তোর যা ইচ্ছে তাই কর, তবে লেখাপড়ার যেন কোনো ক্ষতি না হয়, এটাই আমার শেষ কথা। কোনো বাজে লোকের সাথে চলে যেন তুই তোর জীবনটা নষ্ট করিস না। আমি ভালোভাবে লেখাপড়া করব বলেই তো মেসে এসেছি। এইভাবে কিছুক্ষণ কথা বলে আমি ফোনটা কেটে দিয়ে ঘুমিয়ে যাই। আর নীলও খাওয়া শেষ করে এসে দেখে আমি ঘুমিয়ে পড়েছি। তাই নীল আর দেরি না করে সেও ঘুমিয়ে গেল। তারপর সকালে আমি সবার আগে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে বের হয়ে যাই একটা ম্যাচ খোঁজার জন্য। কিন্তু এত সকালে তো কেউ ঘুম থেকে জেগে উঠবে না। তাই আমি কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর একটা ছোট রেস্টুরেন্টে গিয়ে কিছু নাস্তা করে নিই, কারণ অনেক ক্ষুধা পেয়েছে। তাই কিছু খেয়ে নিই। হাঁটাহাঁটি আর নাস্তা করতে করতে সকাল 8টা বেজে গেছে। আজ আমি কলেজে যাব না, ম্যাচ ঠিক ও অন্যান্য কাজ করতে হবে। আমি নিচের ফোন থেকে সিম কার্ড খুলে দোকানে গিয়ে একটা নতুন সিম কার্ড কিনে ফোনে লাগালাম। প্রথমে আমি সিদ্ধান্ত নিই টিউশনই করাবো। তারপর কিছুক্ষণ পর এই সিদ্ধান্ত বাদ দিয়ে নতুন সিদ্ধান্ত নিই আমি অনলাইনে ফ্রিল্যান্সিং করব। কারণ আমি নিজের এলাকাতে থাকতে বন্ধুর কাছ থেকে ফ্রিল্যান্সিং শিখে অনেক টাকা ইনকাম করি। কিন্তু খুলনায় এসে এসব কিছু বাদ দিয়ে দেই, কারণ সুখ কিছুদিন আমাকে সব কিছু ভুলিয়ে দেয়। কিন্তু সুখ এমন জিনিস যা সবার কপালে বেশি দিন সয় না। এখানে আমার ভাগ্যও এমনটা হলো। তাই অবশেষে সিদ্ধান্ত নেই আমি অনলাইনে ফ্রিল্যান্সিং করব। আর এই ফ্রিল্যান্সিং করতে হলে একটা ল্যাপটপ কিনতে হবে। একটা ল্যাপটপ কিনতে লাগবে কমপক্ষে 80,000 টাকা। কিন্তু আমার কাছে এখন তো টাকা নেই, এখন আছে মাত্র 45,000 টাকা। এর মাঝে আমাকে ঘর ভাড়া সহ এই 1 মাস চলতে হবে। তাই আমি সিদ্ধান্ত নেই 30,000 টাকা অগ্রিম দিয়ে কিস্তিতে একটা ল্যাপটপ কিনবো। অবশেষে যা বাবা তাই কাজ। আমি 75,000 টাকা দিয়ে একটা ল্যাপটপ কিনলাম। 30,000 টাকা অগ্রিম দিয়ে, আর বাকি টাকা তাকে 3 মাসের মাঝে পরিশোধ করতে হবে। তা না হলে জরিমানা সহ তারা ল্যাপটপ ফেরত নেবে। আমি ল্যাপটপ নিয়ে কিস্তির সকল কাগজপত্র জমা দিয়ে আর অন্য সকল কাজ করে একটা বাসার খোঁজে বের হলাম। আমি যে বাসায় যাই সে বাসার মালিক বলে ফ্যামিলি বাসা ছাড়া ভাড়া দেবে না। এভাবে বাসা খুঁজতে খুঁজতে 2টার সময় অবশেষে একটা বাসা ভাড়া পাই। প্রতি মাসে ভাড়া 3,000 টাকা আর অগ্রিম 10,000 টাকা দিতে হবে। এতে আমি অবশেষে রাজি হই, কারণ কোনোভাবেই বাসা পাওয়া যাচ্ছে না। আমি অগ্রিম 10,000 টাকা দিয়ে মালিকের কাছ থেকে রুমের চাবি নিয়ে রুমে চলে যাই। রুমে গিয়ে সকল ধুলাবালি পরিষ্কার করি। তারপর সকল কাপড় চোপড় গুছিয়ে রেখে অবশেষে সকল কাজ শেষ করি। তারপর গোসল করে জোহরের নামাজ পড়ে মসজিদ থেকে বাইরে হোটেল থেকে কিছু খেয়ে রুমে এসে ল্যাপটপ অন করি। তারপর যে অ্যাকাউন্ট ছিল তার ল্যাপটপে লগ ইন করে কাজ করতে শুরু করি। এদিকে নীল সকালে উঠে দেখে আমি বিছানাতে নেই। তখন সে মনে করে হয়তোবা আমি ওয়াশরুমে বা বাইরে ঘুরতে গিয়েছি। কিন্তু ঘন্টার পর ঘন্টা চলে যায়, কিন্তু আমি আর ফিরে আসি না। তাই নীল অবশেষে আমার ফোনে ফোন দেয়, কিন্তু ফোন বন্ধ পায়। কিছু সময় পর পর নীল আমাকে ফোন দেয় আর সে একই অ্যান্সার ফিরে পায়। তখন নীল মনে করে আমি হয়তো কলেজে চলে গিয়েছি, কারণ নীলের ঘুম থেকে উঠতে আজ দেরি হয়ে গেছে। তাই নীল কিছু আর না ভেবে অবশেষে ফ্রেশ হয়ে সকালে নাস্তা খেয়ে কলেজে চলে যায়। কলেজে গিয়ে নীলা আমাকে খুঁজতে থাকে, কিন্তু আমাকে কোথাও খুঁজে না পেয়ে নীলা আপুর কাছে গিয়ে বলে,
আপু, আকাশ কি তোমাদের বাসায় গেছে সকালে? কই না তো, তবে কেন? তখন আমি নীলাকে গত রাত থেকে আজ সকাল পর্যন্ত যা হয়েছে সবকিছু খুলে বললাম। কি? আকাশ গতকাল রাতে তোমাদের বাসায় ছিল, কিন্তু কিছু খায়নি, আবার সকালেও এভাবে বেপাত্তা? এই কথা শুনে আমার মাথায় একটু টেনশন আসে, আর ভাবছি ছেলেটার সাথে আমি এভাবে না করলেও তো পারতাম। আমাকে এভাবে ভাবতে দেখে বান্ধবীরা বলে, কি রে নীলা, কি ভাবছিস? তোর কি হয়েছে? আর আকাশ তোর খালাতো ভাই, সে তোদের বাসায় থাকতো, কিন্তু আকাশের সাথে কি হয়েছে বা তুই কি করেছিস যে সে বাসা থেকে বের হয়ে এখনো পর্যন্ত বেপাত্তা? তখন আমি সবাইকে সবকিছু খুলে বলি। আমার কথার উত্তরে ইরাও মিম বলে, নীলা, তুই এত অহংকারী, তোর অহংকারের আগুনে পুড়ে আকাশ তোদের বাসা থেকে বের হয়ে যেতে বাধ্য হয়েছে। আকাশ গরিব, কিন্তু সে কি কখনো তোর ক্ষতি করেছে? না তোর সাথে এমন কোনো ব্যবহার করেছে যার কারণে তোর কাছে তার কোনো কাজটাই খারাপ মনে হচ্ছে? আকাশের সাথে এমন ব্যবহার করলি, আকাশ তো তোর কোনো কাজে বাধা দিত না, তুই তোর মা বাবার কাছে বকা শুনতি, তা তোর দোষে। কিন্তু আকাশ তো তোকে তোর বাবা মায়ের কাছে কিছু বলি বকা শোনাতোই না, তবে কেন এমন কাজ করলি নীলা? তুই দেখবি একদিন তো সকল কাজের জন্য পস্তাবি। নীলা আপু, তুমি অহংকারী তা আমরা জানতাম, কিন্তু এতটা ঘৃণিত অহংকারী মেয়ে আপনি তা আমি জানতাম না। তুমি মনে করো তোমরা অনেক ধনী আর আকাশ একটা গরিব ছোট লোক, কিন্তু তুমি কি ভেবেছো যে সম্পত্তির দাপটে আজ তোমার এত অহংকার? তা কি তোমার সম্পদ? তোমাকে বিয়ে দিয়ে দিলে তোমার স্বামীর যা থাকবে তা শুধু তোমার। তবে তোমার স্বামী যদি তোমাকে দেয়, তা না হলে তোমার কোনো সম্পদ নেই। আর একটা কথা তুমি ভুলে যাচ্ছ যে মেয়েদের কোনো নিজস্ব কোনো বাড়ি থাকে না, সবাই তাদের পরের বাড়ি। যদি এই হয় তাহলে এত অহংকার কিসের তোমার? আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান, আমাদেরও ধন সম্পদ প্রায় তোমাদের কাছাকাছি। কই আমি তো কখনো এর জন্য অহংকার দেখাই না। আমি ইচ্ছা করলে অহংকার দেখাতে পারি, কারণ আমার বাবার সমস্ত সম্পত্তি আমারই থাকবে। তো কেন অহংকার দেখাই না আমি জানেন? কারণ আজই যদি মরে যাই তাহলে আমি সাথে কিছু নিয়ে যেতে পারবো না, সবাই পড়ে থাকবে। তো আমরা সবাই জানি, তারপরেও আমাদের কিসে এত অহংকার? এসব বলে আর দেরি না করে ক্লাসে চলে যাই আমি। তারপর নীলা ও তার বান্ধবীরা সবাই ক্লাসে চলে গেল। অন্যদিকে আমি আমার পুরাতন আইডিতে ঢুকতেই কাজ পেয়ে যাই। আমি চিন্তাও করতে পারিনি যে কাজ পেয়ে যাব, তাও এতদিন পর। এই কাজের জন্য 2 বছর 3 বছর ঘুরতে হয়, কিন্তু আমি আইডিতে ঢুকতেই কাজ পেয়ে যাই। এটা আল্লাহ সাহায্য ছাড়া আর কিছুই হতে পারে না। তাই আমি আল্লাহকে ধন্যবাদ দিয়ে কাজ করতে শুরু করি। এই কাজ শেষ দিতে আমার 7 দিন লাগবে, আর শেষ করে দিলে আমি 30,000 টাকা পাবো। এভাবে কাজ করতে করতে জোহরের আজান দেয়, আর আমি কাজ বন্ধ করে গোসল করি। তারপর মসজিদ থেকে নামাজ পড়ে খাবারের জন্য আমি রেস্টুরেন্টে চলে যাই। এভাবে আমার কাজ চলছিল। এদিকে নীলা আজ বাসায় গিয়ে তার মন অনেক খারাপ, চুপ করে বসে আছে। এমনভাবে চুপ থাকতে দেখে নীলার মা বলে, নীলা, তোমার আজ কি হয়েছে? তুমি কলেজ থেকে বাসায় এসে এভাবে চুপ করে বসে আছো কেন? তোমাকে কেউ কিছু বলেছে? কিছু হয়নি আমার, আর কেউ কিছু আমাকে বলেনি। আজ আমার শরীরটা খারাপ, এই জন্য এমনভাবে বসে আছি। তোমার এমন হয়েছে তা আগে বলবে না? এমনি আমি ডক্টর ডাকতেছি। না আম্মু, ডাক্তার হবে না, আমি ঠিক আছি। তুমি এখন যাও, আমার ডিস্টার্ব করো না। এই বলে আমি মনটা হালকা করতে বাড়ি থেকে বেরিয়ে পার্কের মাঝে ঢুকি। কিছু সময় ঘোরাঘুরি করে একদিকে আমার চোখ আটকে যায়, কারণ সেখানে রকি একটা মেয়ের হাত ধরে বসে আছে। এ দেখে তখন আমার মাথা খারাপ হয়ে যায়, তাই তাদের দিকে এগিয়ে যেতে থাকি। কাছে যেতেই শুনতে পাই তারা কিছু বলাবলি করছে, তাই আমি তখন তাদের সামনে না গিয়ে পেছন থেকে তাদের কথা শুনতে থাকি। মেয়েটা রকিকে বলছে, কলিজা, তুমি আমাকে কবে বিয়ে করবে? আর কিছুদিন পর বেবি, একটু দেরি করো, আমার মা বাবাকে সামলাতে একটু দেরি হবে, তাই তুমি চিন্তা করো না, আমি তোমাকেই বিয়ে করব। আমি শুনেছি তোমার নীলা নামের একটা মেয়ের সাথে সম্পর্ক আছে, তাহলে তুমি আমাকে ভালোবাসো না ওই মেয়েটিকে? ওই মেয়ের সাথে আমি সম্পর্কে না, ওই মেয়ের সাথে সম্পর্ক করছি যাতে ওর কাছ থেকে টাকা হাতিয়ে অবশেষে তার দ্বারা ওর বাবার সমস্ত সম্পত্তি লিখে নিয়ে ওই মেয়েকে ভোগ করে তারপর ছেড়ে দিব। আমি ওই মেয়েকে না, তোমাকে একমাত্র ভালোবাসি জান। তাদের কথা শুনে নীলার মাথায় তখন রক্ত উঠে যায়। তখন নীলা তাদের সামনে যায় এবং হাতের তালি দিয়ে বলে, বাহ,
চিন্তা ভাবনা তো অনেক সুন্দর। তাই বলে আমি রকির গালে ঠাস করে 3টা চড় মেরে দিই আর বলি, তোকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। তুই যখন যা টাকা চেয়েছিস তখন তত টাকাই দিয়েছি। কেন দিয়েছি জানিস? তোকে অনেক ভালোবাসি তাই। কিন্তু তোর চিন্তা ভাবনা এমন তা কখনোই জানতাম না। তোর কারণে আমার একজন নিরীহ খালাতো ভাইকে দিনের পর দিন অপমান করেছি, থাপ্পড় দিয়েছি, যাতে সে আমার বাসা থেকে চলে যায়। সে আমার কাছে এত চড় ও অপমানিত হয়েও তা সহ্য করে থাকতো। তা কেন জানিস? সে আমায় তার জীবনের চেয়ে বেশি ভালোবাসতো। সেও তার বন্ধুরা মাঝে মাঝেই বলতো, রকি ছেলেটা খুব খারাপ, একদম ভালো না। আরও বলতো, রকি মেয়েদের জীবন নষ্ট করে এবং তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। এত সব কথা শোনার পরেও তাদের কথা না মেনে অবশেষে তাদের অপমান করতাম। কেন জানিস? তোকে আমি অন্ধের মতো ভালোবাসতাম তাই। কিন্তু কিন্তু ছি ছি, তুই এত এত খারাপ। আজ আমার নিজের উপরে নিজেরই ঘৃণা হচ্ছে যে তোর মতো একটা ছোট লোক এবং খারাপ লোকের সাথে সম্পর্ক করেছি আমি। বাবু, আমি তোমাকে ভালোবাসি। তাই বলে আমি অভিনয়ের ছলে নীলার হাত ধরি। নীলা আমার কাছ থেকে হাত ছাড়িয়ে নিয়ে বলে, কুত্তার বাচ্চা, তুই আমাকে ভালোবাসিস না, আবার আমার হাত ধরিস না? তোর লজ্জা করে না? চর খেয়ে আমি নীলার উপর বেশ রেখে যাই আর বলি, তাহলে বাবু, তুমি আমার বিষয়ে সবকিছু জেনে গেছো? এতদিন আমি তোর কাছ থেকে টাকা নিছি, আমি তো তোর কাছ থেকে একটা জিনিস নেওয়ার বাকি আছে, তা আজকে নিয়ে নিব। এই বলে রকি আমার হাত ধরে নিজে ফেলে দিয়ে আমার উপরে ঝাঁপিয়ে পড়ে। তখন আমি বলি, ছাড় আমাকে শয়তান, ছাড়। আমি নীলাকে বলি, তোর অনেক তেজ তাই না, তোর সকল তেজ আজকে মিটিয়ে দিব। এই বলে আমি নীলার বুক থেকে ওড়না সরিয়ে বুকে হাত দিতেই, বাঁচাও বাঁচাও, এই শয়তান লম্পটের হাত থেকে আমাকে বাঁচাও। চিৎকার করতেই পার্কে তখন অনেক লোক ছিল। তারা সেখানে এসে রকির কাছ থেকে আমাকে ছাড়িয়ে রকিকে তারা গণপিটনে দেয় এবং অবশেষে পুলিশের কাছে ফোন দিয়ে রকিকে পুলিশের হাতে তুলে দেয়। আর আমি ছাড়া পেলে সেখান থেকে কাঁদতে কাঁদতে বাসায় চলে আসি। বাসায় এসে আমি রুমে গিয়ে রুমের দরজা বন্ধ করে দিই। তারপর বালিশে মুখ লুকিয়ে কাঁদতে থাকি। এভাবে যখন আমি কাঁদতে কাঁদতে আমার রুমে ঢুকি, তখন এই বিষয়টি আম্মু দেখে। আমার রুমের কাছে এসে বলে, নীলা, এই নীলা, দরজা বন্ধ করলি কেন? দরজা খোল। আর তোর কি হয়েছে আমাকে বল। আমি আম্মুর ডাকে কোনো সাড়া না দিয়ে চুপ করে বসে থাকি, কারণ আজ আমার কোনো কথা বলতে ইচ্ছে করছে না। নীলা, সাড়া না দেওয়াতে আমি তখন অনেক ভয় পাই এবং মনে মনে ভাবি নীলা তো আবার উল্টাপাল্টা কিছু না করে ফেলে। নীলা আমার একমাত্র মেয়ে, তার কিছু হলে আমরা যে বাঁচতে পারবো না। তাই অবশেষে আমি নীলার বাবার কাছে ফোন দিয়ে আর বলি, হ্যালো, নীলার আব্বু? তখন আমি নীলার বাবাকে সবকিছু খুলে বলি। মেয়ের এসব কথা শুনে নীলার বাবা তখনই অফিস থেকে বাসার উদ্দেশ্যে রওনা হয়। কিছুক্ষণ পর নীলার বাবা বাসায় আসে। তারপর নীলার দরজাতে নক করে এবং বলে, নীলা মা, তোর কি হয়েছে? আমাকে বল তুই মা, তুই যা বলবি তাই মেনে নেব আমি। তুই আমাদের একমাত্র সন্তান, তোর যদি কিছু হয় তাহলে আমরা বেঁচে থাকতে পারবো না, এমনিতেই মারা যাব। তুই দরজা খোল মা, নিজের কোনো ক্ষতি করিস না। আমাদের কথা শোন একবার, তুই দরজা খুলে বল কি হয়েছে। তোর আজ দরজা খুলে তুই যা চাইবি তাই তোরে দেব, কিন্তু তুই নিজের ক্ষতি করিস না। এর চেয়ে আমাদের বুকে ছুরি মেরে দে, তাতে অনেক শান্তি পাবো, কিন্তু নিজের ক্ষতি করিস না। এতে আমরা কষ্ট পাবো, আচ্ছা, এতে আমরা অনেক কষ্ট পাবো। এই বলতেই নীলা দরজা খুলে দেয় আর আমাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। নীলার এভাবে কান্না করতে দেখে আমিও নীলার মা দুজনেই কান্না করে দিই এবং বলি, কি হয়েছে মা, সবকিছু খুলে বল। তখন আমি সবকিছু খুলে বলি আব্বুকে। একথা আব্বু শুনে বলে, ওই চেয়ারম্যানের ছেলেকে আমি একদম ছাড়বো না। কুত্তার বাচ্চা আমার কলিজায় হাত দিয়েছে, ওর থেকে আমি জীবনটাই কেড়ে নিব। এই বলে আমি একজনের কাছে ফোন দেই আর সবকিছু বলি, আর বলি জেল থেকে বের হলেই তারা যেন চেয়ারম্যানের পোলার জীবন কেড়ে নেয়। তারপর নীলার মা নীলাকে নিয়ে নীলার বেডরুমে চলে যায়। তারপর নীলাকে বিছানায় শুয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিল আর বলল, তুই কোনো চিন্তা করিস না, তোর বাবা ওই চেয়ারম্যানের পোলার কঠিন শাস্তি দিবে। আম্মু আম্মু, আমি একটা খুব বড় ভুল করেছি, যে ভুলের কোনোরূপ ক্ষমা হয় না। কি ভুল হয়েছে মা, আমাকে সব কিছু বল। তখন আমি আকাশের খুলনাতে আসার পর থেকে এই পর্যন্ত আকাশের সাথে যে রকমের খারাপ ব্যবহার করেছি তার সবই আমি তাদেরকে খুলে বলি। এই কথা শুনে আমি একটু রেগেই যাই এবং বলি, এ কি করেছিস তুই?
তোর কারণে ছেলেটা এত কষ্ট পেয়েছে। তুই যেদিন আকাশকে ফিরিয়ে আনতে পারবি সেদিনই আমাকে মা বলে ডাকতে পারবি, তা না হলে ডাকতে আসবি না। এই বলে আমি নীলার রুম থেকে চলে যাই। তারপর নীলার বাবাকে আকাশের ব্যাপারে সব কিছু খুলে বলি। তখন নীলার বাবা আকাশের ব্যাপারে এসব শুনে বলে, আমি আকাশের ব্যাপারে এসব শুনে অনেক বকাবকি করি নীলার উপর, আর বলি তুমি এসব কিভাবে করতে পারলে, তাও মেয়ে হয়ে? তুমি এত অহংকারী হলে কবে থেকে? এই বকার কারণে লীলা শুধু কাঁদতে লাগলো এবং বলে, আকাশ তাদের বাড়ি থেকে ছেড়ে চলে গেছে, এই সব কিছুই আমি তাদেরকে খুলে বলি। আব্বু আম্মু, আমি ভুল করেছি, তোমরা আমাকে মাফ করে দাও। আর তোমরা আকাশকে আমার কাছে এনে দাও, কারণ আমি আকাশকে ছাড়া বাঁচতে পারবো না। আকাশও আমাকে অনেক ভালোবাসে, কিন্তু তার ভালোবাসাকে আমি এতদিন না বুঝে তাকে অনেক অপমান করেছি এবং তার গায়ে হাতও তুলেছি। কিন্তু আমি অবশেষে ভুলটা আমার বুঝতে পেরেছি। আমি বুঝেছি আমি ভুল করেছি। তা হলো তার জন্ম নিয়ে আমি প্রশ্ন করেছি, এটা ছিল আমার শ্রেষ্ঠ ভুল। এতে আকাশ আমাকে আর হয়তো কোনোদিনও ক্ষমা করবে না। তোমরা আকাশকে আমার কাছে এনে দাও বাবা, আকাশকে ছাড়া আমি মারা যাব। তুই যতদিন না আকাশকে ফিরিয়ে আনতে পারবি ততদিন আমার সাথে কথা বলতে পারবি না, আমাদেরকে আব্বু আম্মু রাখতে পারবি না। ছি নীলা, ছি, তুমি এতটা জঘন্য অহংকারী। তুমি ছেলেটাকে এতটা অপমান করেছিস আর অবশেষে তার জন্ম তুলে কথা বলেছিস। আসলে তোকে আমরাই আদর করতে করতে বাদর বানিয়ে ফেলেছি। আমরা ভাবতেও পারিনি তুমি আমাদের এ আদরে এতটা খারাপ হয়ে যাবে। যতদিন তুমি আকাশকে ফিরিয়ে আনতে না পারবে ততদিন আমাকে আম্মু বলে ডাকতে পারবে না। ডাকলে তুই আমার মরা মুখ দেখবি। তোমরা আমাকে এত বড় শাস্তি দিও না আব্বু আম্মু, আমি না তোমাদের কলিজার একমাত্র টুকরা। হ্যাঁ, তুই আমাদের কলিজার একমাত্র টুকরা, কিন্তু তুই আমাদের আরেকজন কলিজার টুকরাকে এই বাসা থেকে তাড়িয়েছিস। তুই এত অহংকারী হলি কবে? তোমার কত টাকা পয়সা ধন সম্পদ আছে যে তুমি এত অহংকার দেখাও? তোমাকে আমরা আদর করতে করতে একটা বেয়াদব বানিয়েছি। আমাদের মন বলছে আমরা নিজেরা নিজেদের শেষ করে দিই, কারণ আমরা কোনোদিন ভাবতে পারিনি যে আমাদের সন্তান এমন হবে। আমি কান্না করে বলি, আব্বু তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক ভুল করেছি। তোর আমাদের কাছে ক্ষমা চাওয়ার দরকার নেই, আকাশের কাছে ক্ষমা চাও। সে যদি তোকে ক্ষমা করে তাহলে তুই ক্ষমা পাবি, আর তা না হলে হবে না। তুই যেদিন আকাশকে মানিয়ে এ বাড়িতে ফিরিয়ে আনতে পারবি সেদিন তুই আমাদের সন্তান হতে পারবি, তা না হলে তুই আমাদের বাবা মার বলে ডাকতে পারবি না। ছোটবেলা থেকেই আমি আর তোর ছোট খালা দুজনে একটা প্ল্যান করি যে আমার যদি ছেলে হয় আর তোর খালার যদি একটা মেয়ে হয় তাহলে একে অপরকে বিয়ে দিয়ে সব কিছু নিজেদের মাঝে রাখবো। তোর খালারা এত গরিব হওয়ার সত্ত্বেও তোর বাবা কখনো অমত দেয়নি, এতে তারও সম্পূর্ণ মত ছিল। কিন্তু ভাগ্যক্রমে তার উল্টোটা হয়েছে, আমার মেয়ে হয় আর তোর ছোটো খালার ছেলে হয়। তুই বড় হওয়ার কারণেও কারোর অমত ছিল না। আকাশের এখানে আসা এবং তোর কলেজে ভর্তি হওয়াটা সবই আমাদের পরস্পর প্ল্যান ছিল, যাতে তোরা দুজন একে অপরের কাছাকাছি থেকে নিজেদের চিনতে পারিস। কিন্তু তুই তো এত অহংকারী যে আমাদের সমস্ত স্বপ্ন ভেঙে দিলি। এই বলে বাবা মা দুজনেই সেখান থেকে তাদের রুমে চলে গেল। আমরা আমাদের রুমে এসে আকাশকে বারবার ফোন দিচ্ছি, কিন্তু আকাশের ফোন বন্ধ বলছে। তখন আমি চিন্তা করতে লাগি, রাগ করে ছেলেটা কি আবার কোথাও চলে গেল না তো? তখন আমি আকাশের বন্ধু নীলের কাছে ফোন দিলাম। হ্যালো নীল। তখন নীল বলে, হ্যাঁ আঙ্কেল বলেন, কি হয়েছে? তুমি কি আকাশের কোনো খোঁজ জানো? আকাশ গতরাতে আমাদের বাসায় ছিল, তারপর সকালে আমাকে কিছু না বলে কোথায় চলে গেল। এখন আকাশের ফোনে আমি ফোন দিলে তার ফোন বন্ধ বলছে, মনে হয় সিম পরিবর্তন করেছে। আমি নীলের কাছে একথা শুনে কিছুক্ষণ চুপ থেকে তারপর বলি, আকাশের খোঁজ পেলে তখনই আমাকে জানাবে। আচ্ছা আঙ্কেল, ঠিক আছে। এই বলে নীলার আব্বু ফোন কেটে দেয়। আমি ফোন কেটে চোখ বন্ধ করে সোফার উপর বসে পড়ি। তখন আমাকে এভাবে বসে পড়তে দেখে নীলামা আমাকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোমার নীলার আব্বু? তোমাকে আজ এমন চিন্তিত মনে হচ্ছে কেন? তখন আমি নীলার মাকে সবকিছু খুলে বলি। নীলার মা এসব শুনে বলে, ওগো, তুমি আমার ছেলেটাকে খুঁজে নিয়ে আসো।
ছেলেটা বাইরে গিয়ে কি খাচ্ছে কি করছে তুমি একটু খুঁজে দেখো। এখন রাত, কাল দিনের বেলায় দেখবো। কলেজেও অন্য সকল স্থানে খুঁজে দেখবো। এদিকে নীলা বারবার আকাশের ফোনে ফোন দিচ্ছে আর বারবার বন্ধ পাচ্ছে আর বলছে, ও আমার কলেজাটা, তুমি না আমাকে খুব ভালোবাসো। এখন তোমার কলেজাটা তোমাকে ছাড়া খুব কষ্ট পাচ্ছে। তুমি কি তোমার এই কলেজার কাছে আসবে না? এই বলছি আর কাঁদছি। এভাবেই কাঁদতে কাঁদতে আমি রাতে ঘুমিয়ে পড়ি। আমি সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ি, তারপর বাইরে কিছু সময় ঘোরাঘুরি করে রেস্টুরেন্ট থেকে কিছু খাবার নিয়ে বাসায় চলে আসি। তারপর খাবার খেয়ে আমি কলেজে চলে আসি। নীলাকে চারদিকে কিছুক্ষণ খুঁজে দেখতে পাই সে তার বান্ধবীর সাথে একটা গাছের নিচে বসে আড্ডা দিচ্ছে। তখন আমি আর দেরি না করে নীলার কাছে চলে যাই। এদিকে আমি আকাশকে দেখি সে আজকে কলেজে আসছে। তখন আমি আকাশকে দেখে তার দিকে এগিয়ে যেতে শুরু করি। এই নীলা, সামনের দিকে তাকা, ওইটা আকাশ না? আমাদের দিকেই আসতেছে। তখন নীলা সামনের দিকে তাকিয়ে দেখি সত্যিই আকাশ আসতেছে তাদের দিকে। তখন নীলা আকাশকে দেখে, আমি কলেজে হঠাৎ আকাশকে দেখে দাঁড়িয়ে যাই এবং দৌড়িয়ে গিয়ে আকাশকে জড়িয়ে ধরি। এমন অবস্থাতে আকাশ কোনোভাবেই প্রস্তুত ছিল না। আমি আকাশ ও নীলার এমন অবস্থা দেখে থমকে দাঁড়ালাম। সেখানে আমার পা দাঁড়িয়ে যায় এবং আমি ফিরে ক্লাসে চলে যাই। কিছুক্ষণ পর আকাশ নীলাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, আপু, আমি একটা ছোট লোক আর অন্য সম্পদের লোভে তার মেয়ের সাথে প্রেম করতে চাই। কারণ আমাদের মতো ছোট লোক এছাড়া আর কি করতে পারে, তাই না আপু? তো এই ছোট লোককে কেন আজ জড়িয়ে ধরেছেন? নিজের মাঝে ঘৃণা আসতেছে না আপু আপনার? আজ আপনার কি হলো যে এই ছোট লোকটাকে জড়িয়ে ধরতে হলো? তবে আপনি যা এখন চাইতেছেন এটা সম্ভব না, কারণ আমি আপনাকে আমার জীবনের থেকেও বেশি ঘৃণা করি এখন। আমি আসার সময় খালো আমাকে আমার কাছে এই 10,000 টাকা দিয়েছিল। আজ আমি আপনাদের টাকাটা ফেরত দিতে চাচ্ছি, কারণ আমার মতো ছোট লোকদের এ টাকা খরচ করা সম্ভব না। কারণ এই টাকা এক অহংকারী মেয়ের বাবার টাকা, তাই আমি খরচ করতে পারি না। দেখো আকাশ, আমি অনেক ভুল করেছি, তুমি আমাকে মাফ করে দাও। তুমি না আমাকে ভালোবাসো, তো আজ কেন আমার সাথে এমন ব্যবহার করছো? এখন আমিও তোমাকে অনেক ভালোবাসি। ভালোবাসো তাই না? এই ভালোবাসা এতদিন কোথায় ছিল? তুমি দিনের পর দিন আমাকে অপমান করেছো, এমনকি আমার গায়ে হাত তুলতেও তুমি দ্বিধাবোধ করো নাই। তুমি ভুলে গিয়েছিলে আমি কে। দিনের পর দিন আমাকে অপমান আর তার সাথে থাপ্পড় দিয়েছো। তা সহ্য কেন করেছিলাম জানো? তোমাকে আমি অনেক ভালোবাসতাম তাই। আর অন্য বিষয় ছিল, আমার মা বাবার স্বপ্ন ছিল আমি লেখাপড়া করে বড় কিছু হই। আজ আমি এই ভালোবাসা ভুলে গিয়েছি। এখন আমার মাঝে পয়দা হয়েছে আপনার জন্য ঘৃণা, শুধুই ঘৃণা, যা কোনোভাবে ভালোবাসা তৈরি হবে না আপনার প্রতি। আপনি আর কোনোদিন আমার সামনে আসবেন না আর ডিস্টার্বও করবেন না। যদি এগুলোর মাঝে কোনোটি হয় তাহলে আমি এই কলেজ থেকে বহু দূরে কোনো কলেজে চলে যাব। এই কথা নীলা শুনে আমার দিকে ছলছল করে একভাবে তাকিয়ে আছে। নীলা যেন আজ অন্যদিকে তাকাতেই ভুলে গেছে। যখন আমি চলে আসি তখন নীলা আমার যাওয়ার দিকে তাকিয়ে কান্না করতে করতে বসে পড়ে। এ দেখে নীলার বান্ধবীরা নীলার কাছে এসে বলল, নীলা, তুই এমন করছিস কেন? কি হয়েছে আমাকে বল। তখন আমি বান্ধবীদের সবকিছু খুলে বলি। বান্ধবীরা এই কথা শুনে বলে, এরকম ব্যবহার করাটা একদম ঠিক হয়নি আকাশের সাথে। তবে ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। তুই আকাশের পিছে লেগেই থাক আর আস্তে আস্তে আকাশকে পটাতেই শুরু কর। তাই করতে হবে। তবে ওই পাগলটা মনে হয় এত সহজে আমাকে মেনে নেবে না। আমি নীলার বাবার কাছে ফোন দিয়ে আকাশ আজ কলেজে এসেছে এই খবর জানিয়ে দিই। আর যা হয়েছে তা সব কিছু আমি নীলার বাবাকে জানাই। তখন নীলার বাবা নীলকে বলে, আমি এখনই কলেজে আসছি, তুই আকাশকে আটকিয়ে রাখিস যে কোনোভাবে, আকাশ যেন কোথাও না যেতে পারে। এই বলে ফোন কেটে দেয় নীলার বাবা। একটু পরে আমি কলেজে এসে পৌঁছালাম এবং নীলাকে খুঁজতে শুরু করি। কিছুক্ষণ পরে পেয়েও যাই। তখন আমি নীলাকে জিজ্ঞেস করলাম, আকাশ এখন কোথায়? তখন আমি নীলার বাবাকে বলি আকাশ ক্লাসে চলে গেছে। তখন নীলার বাবা বলে, আচ্ছা ঠিক আছে, তবে আমি কলেজে আসছি ইহা আকাশকে বল না। এবার যাও নীল। আমি নীলার বাবার সাথে কিছুক্ষণ কথা বলে ক্লাসে চলে আসি। ক্লাসে আসার পর আমি দেখি আকাশ সব থেকে পিছনের বেঞ্চে মাথা নিচু করে বসে আছে আর অন্য বন্ধুরা অন্য বেঞ্চে বসে আছে। তখন আমি আকাশের কাছে যাই এবং বলি, কিরে আকাশ, গতকাল থেকে তোর কোনো খোঁজ নেই। তোর ফোনে ফোন দিচ্ছি তাও বন্ধ পাচ্ছি।
আবার গতকাল সকালে আমাকে কিছু না বলে খুব ভোরে ঘুম থেকে উঠে চলে আসলি। এরপর তুই বেপাত্তা। এর কারণ কি আকাশ? তোকে খেতে বললি আমি বাসা থেকে খেয়ে আসছি, কিন্তু আমি জানতে পারছি পরে তুই খাইছিলি না। এমন করার কারণ কি আকাশ? দেখ নীল, আমার যেটা ভালো লেগেছে আমি সেটাই করেছি। তুই আমাকে রাতে থাকতে দিয়েছিলি, এটাই হলো বড় শুকরিয়া। তোর কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ হয়ে থাকবো। আমি সকাল থেকে এইভাবে কান্না করে যাচ্ছি, কোনোভাবেই থামছি না। আমার বান্ধবীরা বারবার আমাকে বোঝাচ্ছে, কিন্তু তাতে কোনো কাজ হচ্ছে না। তখন ইরা বলে, ও আচ্ছা, তাহলে কত টাকা সেটা তো তুই বললি না। এই বলে আমি নীলকে 2000 টাকা বের করে দিলাম আর বললাম, এ তো হয়েছে, যদি না হয় পরে বলিস, আরো দেব। আমি দেখলাম নীলা আপুকে তার বাসায় এতদিন থাকছিস, খাইছিস, টাকা দিছিস, তো আমার বাসায় তো একদিন থাকছিস, তো টাকা দিলি না তো? দেখ আকাশ, আমি তোর সাথে ফাজলামো করেছি আর তুই আমাকে টাকা সত্যি দিচ্ছিস। টাকা নেব না, তোর টাকা লাগবে না। দেখ নীল, মানুষ কি বলতে চায় বা কি বলতে চাইছে তা বোঝার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে, এটা আমাকে আর কিছু বলতে হবে না। এই বলে আমি ক্লাসরুম থেকে আমার ব্যাগ নিয়ে বের হতে যাব, তখন নীল আমাকে বাধা দেয়। আমি নীলকে বলি, দেখ নীল, আজ আমার মেজাজ অনেক খারাপ, তুই আমাকে বাধা দিস না, এতে ভালো হবে না। এই বলে আমি ক্লাসের বাইরে চলে আসলাম আর নীল অবাক হয়ে আমার যাওয়ার দিকে তাকিয়ে আছে। আমি কি করলাম? নীলার বাবা যে কোনোভাবে আমাকে আকাশকে আটকে রাখতে বলেছিল, তা আমি আকাশকে রাগিয়ে দিয়ে তাকে ভুলে যেতে সাহায্য করলাম। এখন আমি আঙ্কেলকে কী জবাব দেব? এভাবে যখন আমি ভাবছিলাম, তখন আইমান আর আশিকের ডাকে আমার ঘোর কাটে। তখন আইমান বলে, কি রে নীল, এভাবে পুতুলের মতো দাঁড়িয়ে আছিস কেন? তোর কি হয়েছে? আকাশ আজ কলেজে আসার পর থেকে এখন পর্যন্ত যা হয়েছে তা তাদেরকে খুলে বললাম। তখন আইমান বলে, আকাশও আমাদের সাথে এমন ব্যবহার করেছে, সে নিজেকে কি মনে করে? তার সাথে কথা না বললে আমাদের কি হবে? বললাম না তার সাথে কথা। দেখ, তোরা আকাশের উপর এখন রাগ করে যেমনটা ভাবছিস, আসলে ঘটনাটা এরকম না। এখানে আকাশের রাগ করাটা আসলে আকাশের দোষ না, কারণ এখানে অন্য কিছু হয়েছে। আকাশের খুলনাতে আসার পর থেকে আজ পর্যন্ত যা হয়েছে। তাহলে কি হয়েছে আকাশের? আমাদের সাথে এভাবে খারাপ ব্যবহার করলো কেন? তখন আমি সকল কিছু খুলে বললাম তাদেরকে। বিনা কারণে আমরা আকাশকে ভুল বুঝলাম, তাকে একটু আটকানোর চেষ্টা করলাম না। এখন আঙ্কেল আমাদের কাছে যদি বলে আকাশ কোথায়, তাহলে আমরা তাকে কি জবাব দিব? আঙ্কেল হয়তো মনে করবে আমরা তাকে বলে কলেজ থেকে চলে যেতে সাহায্য করেছে, তাহলে এবার আমাদের কি হবে? আঙ্কেল তো রেগে যাবে আমাদের উপর। এই বলে আমরা ক্লাস থেকে বেরিয়ে বাইক নিয়ে আকাশকে খোঁজার জন্য বেরিয়ে যাই। এদিকে তখন যা হবার হবে, তখনকার কথা তখন বোঝা যাবে। এখন আকাশ দেখতে হবে সে কোথায় গেল, তাকে আটকাতে হবে। এখনো কি আকাশ এই কলেজে বসে আছে তোদের মনে হয়? আর আকাশ কোথায় থাকে আমরা সবাই তো জানি না। আমি কলেজ থেকে বেরিয়ে নদীর পাড়ে চলে যাই, কারণ আমার মন খারাপ লাগলে আমি নদীর পাড়ে চলে আসি, কিন্তু এই বিষয়ে সম্পর্কে আমার বন্ধুরা কেউ জানে না। এইভাবে আমরা সবাই আকাশকে না পেয়ে আবার কলেজে চলে আসি। এদিকে নীলার বাবা প্রিন্সিপালের রুমে গিয়ে বিভিন্ন গল্প করতে করতে প্রায় আকাশের কথা ভুলে যায়। প্রিন্সিপাল হলো নীলার বাবার একমাত্র প্রাণের বন্ধু। কিছুক্ষণ পরে, ইন্টার ফার্স্ট ইয়ারের আকাশ নামে এক ছেলে আছে, সে আমার ছোট ভাইয়ের একমাত্র ছেলে। আকাশ আমাদের বাসায় থেকে পড়তো, কিন্তু আমার মেয়ে নীলার সাথে ঝগড়া করে কিছুদিন আগে বাসা থেকে বেরিয়ে আসে মেসে থাকার কথা বলে। কিন্তু কোন মেসে থাকে আমি জানি না। এখন আকাশের ফোন বন্ধ, একদমই আকাশের সাথে যোগাযোগ করতে পারছি না। তাই কলেজে এসেছি তার সাথে কথা বলার জন্য। তো রায়হান, তুই আকাশকে এখানে একটু ডাক দে, আমি আকাশের সাথে কথা বলে যাই। ওহ, তাহলে এই ব্যাপার তো, ঠিক আছে। তখন আমি পিয়নকে ডেকে আকাশকে ডেকে আনতে বলি। তখন পিয়ন আকাশকে ডাকতে চলে যায় তার ক্লাসে, কিন্তু পিয়ন আকাশদের ক্লাসে গিয়ে শুনতে পায় আকাশ চলে গেছে। তখন পিয়ন প্রিন্সিপালের অফিসে গিয়ে বলে, আমি আকাশের ব্যাপারে প্রিন্সিপালের অফিসে গিয়ে জানাই যে আকাশ অনেক আগে কলেজ থেকে চলে গেছে। তখন আকাশের ব্যাপারে এটা শুনে নীলার বাবা রেগে উঠে দাঁড়ায় আর বলে, নীলাকে বললাম আমি যে কোনোভাবে সে যেন আকাশকে একটু আটকিয়ে রাখে, কিন্তু এইসব ছেলেদের দ্বারা কিচ্ছু হবে না। তখন আমি প্রিন্সিপালকে বলি, কাল আকাশ কলেজে আসলে আমাকে ফোন দিস। এই বলে তড়িঘড়ি করে প্রিন্সিপালের অফিস থেকে বের হয়ে যাই। তারপর বাসায় এসে নীলার মার সাথে কোনো কথা না বলে আবার অফিসে চলে যাই। অন্যদিকে সত্যি আমি আকাশকে অনেক অপমান করেছি,
যার জন্য কাউকে ক্ষমা করা যায় না, কিন্তু আকাশও কি আমাকে ক্ষমা করবে না? আমি সকাল থেকে এইভাবে কান্না করে যাচ্ছি, কোনোভাবেই থামছি না। আমার বান্ধবীরা বারবার আমাকে বোঝাচ্ছে, কিন্তু তাতে কোনো কাজ হচ্ছে না। তখন ইরা বলে, তুই যদি এতই কাঁদবি তাহলে ছেলেটাকে এতদিন ধরে অপমান ও কষ্ট দিয়েছিলি কেন? তাও আবার তাকে জন্ম নিয়ে কথাও বলেছিস। তোর এত অপমান আর কষ্ট সহ্য করতে না পেরে সে অবশেষে তোদের পাশে থেকে চলে যেতে বাধ্য হয়েছে। তবে চিন্তা করিস না, আকাশ তোরই হবে। তবে একটু ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। তখন নীলা আমার কথা শুনে আরও কাঁদতে লাগলো আর বলল, সত্যি আমি আকাশকে অনেক অপমান করেছি, যার জন্য কাউকে ক্ষমা করা যায় না, কিন্তু আকাশও কি আমাকে ক্ষমা করবে না? এই বলছি আর কাঁদছি, আর বান্ধবীরা বিভিন্নভাবে আমাকে বোঝাচ্ছে। এই বলে তারা সবাই কলেজ থেকে যার যার বাসায় চলে গেল। অন্যদিকে নদীর পাড়ে বসে থেকে সন্ধ্যার আগে বাসায় ফিরে আসি। মাগরিবের আজান দিতেই নামাজ পড়তে চলে যাই মসজিদে। নামাজ পড়ে বাসায় এসে আবার অনলাইনে কাজ করতে শুরু করি। আমি রাত 12টা পর্যন্ত কাজ করে তারপর খাবার খেয়ে ঘুমিয়ে যাই। সকালে ফজরের আজান দিতেই আমার ঘুমটা ভেঙে যায়। তখন আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ার জন্য মসজিদে চলে যাই। মসজিদ থেকে নামাজ পড়ে তারপর বাড়ি থেকে কিছু সময় আমি ঘোরাঘুরি করে একটা রেস্টুরেন্ট থেকে নাস্তা করে বাসায় চলে আসি। আমি গোসল করে একটু পরে কলেজে চলে যাই। তখন আমার বন্ধুরা আমাকে দেখে কাছে এসে সবাই ছুটে আসে এবং বলে, আকাশ, তোর কি হয়েছে? কিছুদিন দেখতেছি তুই আমাদের সবাইকে এড়িয়ে চলছিস। তোর কি হয়েছে বল আকাশ। তখন আকাশ বড় নিঃশ্বাস ছেড়ে তারপর বলে, কারোর জন্য বড় মায়া থাকলে তো কাটানোর চেষ্টা করতে হয়, তা না হলে কিছুদিন পর তা কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। তোরা সবাই ধনী পরিবারের ছেলে, আর আমি একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে। তোদের সাথে আমার যায় না। তোরা সবসময় দামি কাপড় চোপড়, ভালো ভালো রেস্টুরেন্টে যাস আর খাস, আর আমার এরকম কিছু করার মতো টাকা পয়সা নেই, তাই আমি এড়িয়ে চলি এখন। তখন আমার বন্ধুরা বলে, আমরা কখনো কি তোকে এ বিষয়ে কিছু বলেছি? দেখ আকাশ, এই পৃথিবীতে সবাই কিন্তু এক না, তাই তুই সবার সাথে আমাদের তুলনা করিস না। এইভাবে চলতে চলতে একদিন তোদের কাছে আমাকে একটা অবহেলার বস্ত্র মনে হবে, আর তখন থেকে আমাকে ঘৃণা করতে শুরু করবে। তা আগে থেকে সরে থাকতেছি। তোরা ভালো থাক ভাই। এই বলে আমি ক্লাসে চলে আসি। অন্যদিকে আমি আকাশকে কলেজে দেখে তখনই নীলার বাবাকে ফোন দেই। কিছুক্ষণ পর নীলার বাবা কলেজে চলে আসে এবং সরাসরি আকাশের ক্লাসে চলে যায়। আমি খালুকে হঠাৎ আমার ক্লাসের দিকে থমকে যাই। রাগে চোখে আমার বন্ধুদের দিকে তাকিয়ে থাকি, আবার দাঁড়িয়ে খালুর দিকে অবাক দৃষ্টি তাকিয়ে থাকে। তখন খালু আমাকে বলে, আকাশ, তুমি এত কিছু তোমার মাঝে গোপন রেখে অবশেষে আমাদের থেকে পালিয়েছো কেন? আমরা কোনোদিন তোমাকে পর ভেবেছি নাকি? তোমাকে আমরা নিজের সন্তানের মতো দেখে আসছি, আর তুমি সব লুকিয়ে বাসা থেকে চলে আইছো। তুমি আজই বাসায় ফিরে যাবে, আর আজ থেকে আমার সহায় সকল সম্পত্তি সহ সকল বিজনেস এখন থেকে তোমার। আমরা এসব আর দেখাশোনা করতে পারবো না। তুমি এসব মেনে না নিলে আমি সবকিছু বিক্রি করে সব টাকা এতিমখানায় দিয়ে তারপর নিজের আত্মহত্যা করে মরে যাব। খালু, এসব হয় না। আপনার মেয়ে নীলা আছে না, তাকে এসব দিলে সে আমার থেকে বেশি সামলাতে পারবে। আমার থেকে নীলাপুর জ্ঞানের প্রতি বেশি আছে, তাই এসব নীলাপুকে দেওয়া উচিত। আর এইসব সম্পদ আমাকে দিলে কখন মনে হয় এসব বিক্রি করে কোথাও পালিয়ে চলে যায় কিনা তার কোনো বিশ্বাস নেই। কারণ আমরা গরিব, তাই এইসব সম্পত্তির উপর আমাদের লোভ বেশি। তাই আমি বলতেছি এসব নীলাপু ভালোভাবে দেখাশোনা করতে পারবে। তখন খালু বলে, এসব সকল সম্পত্তি এখন থেকে তোমার। আমি সব তোমার নামে উইল করে দিয়েছি, কারণ নীলাকে বিয়ে দিলে তার জামাই ইহা ভোগ করবে, তা আমি হতে দিতে পারি না। আমি তার বাড়তি কথা বলতে চাই, আমি আর বাড়তি কথা বলতে চাই না। যা বলেছি তাই মেনে নিতে হবে, তা না হলে আমার যা ইচ্ছা তাই আমি করব। আমি মনে মনে ভাবতে শুরু করি, খালুর অনেক জিদ। রাগের বশীভূত হয়ে এসব করতে কখনো পিছপা হবে না, কারণ আমি খালুর রাগ সম্পর্কে জানি। এইভাবে আমি যখন ভাবতেছি, এ দেখে খালু বলে, কি ভাবছো আকাশ? আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না তাই না? তাহলে দেখো কি হয়। এই বলে হাঁটা দিলে আকাশ দৌড়ায় তার খালুকে আটকিয়ে বলে, খালু, আপনার কিছু করতে হবে না, আমি সব মেনে নিলাম। এই বললেই খালু আকাশকে জড়িয়ে ধরে। প্রথমে আমি যে ম্যাচে থাকতাম সেখানে যাই, তারপর সেখানে ভাড়া মিটিয়ে সবকিছু নিয়ে খালুর বাসায় চলে আসি। তারপর কলিং বেল দিতেই খালা এসে দরজা খুলে দেয় এবং আমাকে দেখে খালা এসে জড়িয়ে ধরে এবং বলে, তোর কি আমাদের কথা একবারও মনে পড়েনি?
তুই আমাদের ছেড়ে অন্য জায়গায় চলে গেলি কেন? তোকে কি আমরা কখনো পর মনে করেছি নাকি? তাহলে কেন আমাদের এত কষ্ট দিলি? তখন আকাশ বলল, আমি চলে এসেছি, এখন থেকে আর কোথাও যাব না, তোমাদের সাথেই থাকবো। এদিকে নীলা তার রুম থেকে শুনতে পায় যে আকাশের মতো কেউ কথা বলতেছে। তখন নীলা দরজা থেকে মাথা বের করে দেখে সত্যি আকাশ এসেছে। তখন নীলা আর দেরি না করে দৌড়ে এসে আকাশকে জড়িয়ে ধরে এবং বলে, ও আমার কলিজা, তুমি আমাকে ক্ষমা করে দিয়ে মেনে নাও। তোমাকে ছাড়া যে আমি একদম বাঁচতে পারবো না, একেবারে যে মারা যাবো আমি। তুমিও তো আমাকে আমাকে অনেক ভালোবাসো। তুমি কি চাও তোমার এই কলিজাটা আজ মারা যাক? তুমি তোমার বুকে আমাকে একটু জড়িয়ে নাও। আমি যা আর পারছি না, আমার বুকের ভিতরে ব্যথা শুরু হয়ে গেছে। তোমাকে না পেয়ে এই ব্যথা দূর করার একমাত্র ওষুধ তো তুমি। তুমি আমাকে মেনে নাও কলিজা, আমি আর পারছি না। মনে হয় এরা সবাই পাগল হয়ে গেছে, কারণ সবাই আমাকে ব্ল্যাকমেল করা শুরু করেছে। এভাবে জড়িয়ে ধরাতে আমি একটু লজ্জা পাচ্ছি, কারণ সেখানে কালাকালো দাঁড়িয়ে আছে আর আমার দিকে তাকিয়ে আছে। তাই আমি নীলাপুকে ছাড়ানোর চেষ্টা করি, আর নীলাপু আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরেছে। তখন আমি নীলাকে বললাম, আমি তোমাকে মেনে নেব, তুমি ছাড়া এখানে খালাখালো রয়েছে। তখন নীলা বলে, আব্বু এখানে থাক, তাতে কোনো সমস্যা নেই। তোমাকে ছেড়ে দিলে তুমি আবার কোথাও চলে যাবে, তবে আমি আর তোমাকে আমার এই বুক থেকে ছাড়িয়ে দেব না। তুমি হলো আমার সকল রোগের ওষুধ, আমার মন ভালো থাকার একমাত্র ওষুধ। আকাশ, তোমাকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। এই ভালোবাসা তুমি আমার থেকে কেড়ে নিও না, তাহলে আমি কাকের মতো থেকে অবশেষে মারা যাব। তুমি আমাকে কষ্ট দাও, কিন্তু আমাকে মেনে নাও। আমি তোমার সাথে বাঁচতে চাই। এই বাচ্চা আশাটাকে কবর দিয়ে দিও না, তাহলে আমি মরে যাব। এই বলছি আর কাঁদছি, কিন্তু আকাশ কোনো রেসপন্সই দিচ্ছে না। তুমি আমাকে মেনে নেবে না আকাশ? তাহলে দেখো কি করি। আমি এই বলে আমি আকাশকে ছেড়ে দিয়ে পাশে টেবিলের উপরে ফল কাটার ছুরি ছিল তা হাতে নিই এবং ছুরি দিয়ে নিজের হাতে একটা টান দিই। তখনই রক্ত বেরোতে শুরু করে। এ দেখে আমি আর নিজেকে থামিয়ে রাখতে পারলাম না। তখনই দৌড়ে গিয়ে নীলাকে ধরে একটা কাপড় দিয়ে নীলার হাত চেপে ধরি, যাতে রক্ত না বের হয়। কিন্তু নীলার বাবা মা এ দেখে এগিয়ে গেল না, কারণ তারা চায় এর মাধ্যমে তাদের উভয়ের মাঝে মান অভিমান যাতে ভেঙে যায়, আর তারা যাতে তাদের দুইজনকে ঠিকমতো বুঝতে পারে। আমি খালুকে বলি, খালু আপনি তাড়াতাড়ি গাড়ি বের করেন, নীলাপুকে হাসপাতালে নিয়ে যেতে হবে। এই বলে আমি নীলাকে কোলে করে বাইরে নিয়ে আসি। তারপর গাড়ি বের করতেই আমি নীলাকে নিয়ে গাড়িতে উঠে তারপর হাসপাতালে চলে যাই। হাসপাতালে যেতেই ডাক্তার এসে নীলাকে নিয়ে আইসিইউতে চলে যায়। 1 ঘন্টা পর ডাক্তার আইসিইউ থেকে বেরিয়ে বলে, রোগীর লোকজন কারা? আমি এগিয়ে গিয়ে বলি, হ্যাঁ বলে, নীলার অবস্থা কেমন? রোগীর অবস্থা ভালো না, তাকে বাঁচাতে এক্ষুনি 2 ব্যাগ ও পজিটিভ রক্ত লাগবে। তখন আমি বলি, আমার রক্ত ও পজিটিভ, আমার কাছ থেকে যত খুশি রক্ত নেন। তারপর আমি নীলাকে রক্ত দিয়ে কিছুক্ষণ বেডে শুয়ে থেকে তারপর আমি বাইরে বেরিয়ে আসি। 2 ঘন্টা পর নীলার জ্ঞান ফিরতেই নার্স এসে বলে, আপনাদের রোগীর জ্ঞান ফিরেছে, তো একবার সবাই দেখা করতে পারেন। নীলার সাথে প্রথমে তার আব্বু আম্মু দেখা করার পর শেষে আমি দেখা করতে চাই। নীলা আমাকে দেখে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। আমি বলি, তুমি মুখ ঘুরিয়ে নিচ্ছ কেন? তুমি না আমাকে ভালোবাসো, তাহলে অন্যদিকে মুখ ফিরিয়ে নিলে কেমনে হবে বলো? কে তোকে ভালোবেসেছে? আমি তো ভালোবাসিনি। আমি একজনকে অনেক ভালোবাসতাম, কিন্তু সে যখন আমাকে ভালোবাসে না, তাহলে এখানে থেকে কি লাভ? আমি চলে যাই এখান থেকে গিয়ে দেখ, একদম খুন করে ফেলবো। তখন আমি আকাশকে বলি, আকাশ তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? হ্যাঁ, আমার জীবনের চেয়ে বেশি তোমাকে ভালোবাসি। নীলা আপু, তুমি আমাকে ভালোবাসো না? আমিও তোমাকে অনেক ভালোবাসি। আকাশ আর আমি যখন এভাবে কথা বলছিলাম, তখন সেখানে আব্বু আম্মু এসে যায়। তখন আমি আব্বু আম্মুকে বলি, আব্বু আমি আজই বিয়ে করতে চাই। তখন আব্বু আম্মু বলে, এখনই বিয়ে করবি? এত তাড়াতাড়ি আমরা পাত্র কোথায় পাবো? পাত্র আছে তো, তোমরা বলো আমাকে বিয়ে দিবে কিনা। তুই কি কাউকে ভালোবাসিস? না, আমি একজনকে খুব ভালোবাসি। তাহলে ছেলেটিকে এই হাসপাতালে ডাক। ছেলেটা এই হাসপাতালেই আছে। কোথায় আছে সে? আমাদের মামুন, তাকে ডাক না। আমার কাছে বসে আছে আম্মু। আম্মু আমি আকাশকে প্রচন্ড ভালোবাসি। তোমরা যদি আমাদেরকে না মেনে নাও, তাহলে আমি এক্ষুনি নিজেকে শেষ করে দেব। আচ্ছা ঠিক আছে,
তবে তোদের বিয়ে কাল হবে, কারণ আকাশের বাবা মাকে ফোন দিয়ে আসতে বলেছি। তারা আসতেছে রাত 8টার সময়। আকাশ, তুমি বাসায় চলে যাও, আমি নীলার কাছে থাকতেছি। না আম্মু, তুমি চলে যাও, আকাশ আমার কাছেই থাকবে। দেখো নীলা, তোমার এখনো বিয়ে হয়নি, তবে একসাথে থাকবে কি করে? আমি যা বলছি তাই হবে, তুমি যাও তো। তখন আব্বু আম্মু বাসায় চলে যায়। একটু পরে রাতের খাবার দেওয়ার জন্য নীলা তার বেডে শুয়ে আছে। আকাশ যখন অন্য বেডেই শুতে যাবে তখন নীলা বলে ওঠে, তুমি কোথায় যাচ্ছ আকাশ? এখন রাত, আমি কি ঘুমাবো না? সারা রাত জেগে থাকবো? তুমিও ঘুমাবে, কিন্তু আমার পাশে। তোমার পাশে ঘুমাবো মানে? বেড তো ছোট, আর এক বেডে দুইজন ঘুমানো যাবে না, তুমি রাতে নিচে পড়ে যাবে। না, আমি নিচে পড়ে যাব না। এই বেডে তুমি আগে শোবে, আর আমি তোমার বুকের উপরে ঘুমাবো। দেখো নীলা আপু, আমাদের এখনো বিয়ে হয়নি যে একসাথে ঘুমাবো, এতে কেউ দেখলে খারাপ ভাবে। ওই, যে যা বলে বলুক, তাতে আমার কিছু যায় আসে না। তুই এভাবে শুবি কিনা সেটা বল। দেখো আপু, এভাবে হয় না। আজ বাদে কাল আমাদের বিয়ে হয়ে যাবে, আর তুই আমাকে আপু বলছিস কেন? তাহলে কি করব? নাম ধরে রাখবি, তা না বললে বউ বলে ডাকবি, ঠিক আছে? ঠিক আছে আপু। কি আবার আপু বললি? না নীলা, আমি তো তোমার নাম ধরেই ডাকলাম। এই তো আমার কলিজাটা, এবার শোব, আমার খুবই ঘুম পাচ্ছে। দেখো নীলা, এখন এভাবে ঘুমানো উচিত না। তুমি এমনিতে অনেক সুন্দর, তোমাকে আমার এই মন সব সময় কাছে পেতে চায়। এখন তোমার কাছে ঘুমালে কিছু একটা হয়ে যেতে পারে ভুলবশত। দেখো আকাশ, এখানে শোবে না, আমার অন্য কিছু করতে হবে। যা হবার হোক, তোর চিন্তা সেটা করতে হবে না। এখন তুই আমার হবু বর, তো কিছু হলে সমস্যা নেই। তুমি কি করবে? বলি, আমার হাতে যে স্যালাইন ধরানো আছে তা আমি টান দিয়ে ছেড়ে ফেলবো। না নীলা, এমনটা করো না। আমি শুইতেছি, তখন আমি ভয়ে ভয়ে বেডে শুয়ে পড়ি, আর নীলা আমার বুকের উপর শুয়ে পড়ল। এই কলিজা, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? তুমি ছেড়ে গেলে আমি এবার আর বাঁচতে পারবো না। তুমি এভাবে সারা জীবন আমাকে জড়িয়ে থেকো। তুমি যদি আমাকে এতই ভালোবাসো, তাহলে কেন এত কষ্ট আর অপমান করেছিলে? তখন তোমাকে আমি বুঝিনি যে তোমার মাঝে আমার এমন শান্তি আছে। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে মেনে নাও সারা জীবনের জন্য। কখনো কষ্ট দিও না গো কলিজা। তুমি কখনো আমাকে ছেড়ে যেও না আমার জীবন। দেখো নীলা, আমি অন্য বেডে গিয়ে ঘুমাই। কেন অন্য বেডে ঘুমাবে? আমি তোমার নেশায় তোমার ভিতর হারিয়ে যাচ্ছি। এখন আমি যদি চলে না যাই, তাহলে নিজেকে সামলাতে পারবো না। সামলাতে তোকে কে বলেছে? তার থেকে তোর যা করার ইচ্ছে তাই করতে পারিস আমার সাথে, তাতে তো কোনো বাধা নেই। দেখো নীলা, এখনো বিয়ে হয়নি। কাল তো অবশ্যই হবে বিয়ে, তোর কাজ শুরু করি। এই বলে নীলা আকাশের বিভিন্ন জায়গাতে কিস করতে শুরু করে। আকাশ আর নিজেকে সামলাতে না পেরে বাকিটা ইতিহাস। এরপরে তারা একে অপরের কথা বলতে বলতে ঘুমিয়ে যায়। সকালে ফজরের আজান দিতেই আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই দেখতে পাই নীলা আমার বুকের উপর খুব আরাম করে শুয়ে আছে। তখন যেন নীলাকে একটা পরীর মতো লাগছে, আর ঠোঁট দুটা একেবারে রসগোল্লার মতো লাগছে। এখন মনে হচ্ছে ঠোঁট দুটো একেবারে খেয়ে ফেলি। এভাবেই অপরূপভাবে তাকিয়ে পরে নীলাকে বুকের ওপর থেকে সরিয়ে বেডে শুয়ে দিই। তারপর নীলার কপালে একটা চুমু দিয়ে ওয়াশরুমে যাই অজু করতে। ওয়াশরুম থেকে বের হতেই আমি দেখতে পাই নীলা ঘুম থেকে উঠে বিছানার উপর বসে আছে। তখন আমি নীলাকে বলি, তুমি কখন ঘুম থেকে উঠলে নীলা? আমি অনেক আগেই ঘুম থেকে উঠেছি, তো দেখতে চাইছিলাম আমার বরটা কেমন রোমান্টিক। তাহলে তুমি সব জানো? সব জানি। তো কি দেখলে? যা দেখলাম তা খুবই ভালো, আমার সাথে জমবে ভালো। এই বলে আকাশ নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেল, আর নীলা ফ্রেশ হয়ে বেডে বসে রইল। কিছুক্ষণ পরে আকাশ আসে বাহির থেকে কিছু নাস্তা নিয়ে। তারপর নীলাকে খাওয়ানোর পরে ওষুধ খাইয়ে দেয়। সকাল 7টার সময় নীলার আব্বু আম্মুর সাথে আকাশের আব্বু আম্মু হসপিটালে আসে, আর তার সাথে কাজে নিয়ে আসে, এবং কিছু সময় পরেই তাদের বিয়ে হয়ে যায় 2 বছর পর। আব্বু আমাকে অনেক বকেছে আজ। কেন বকেছে তোমাকে আম্মু? আমি আজ বাহিরে ঘুরতে নিয়ে যেতে বলেছি তাই। তোমার আব্বু অবশ্যই তোমাকে আজ ঘুরতে নিয়ে যাবে। এভাবেই তাদের সংসার খুব সুখেই কাটছিল। তো গল্পটা কেমন হয়েছে তা আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু, ঠিক আছে?